স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে চলে এলাম সবার খুবই চাহিদা ছিল যে চ্যাপ্টারটার উপর, খুব ডিমান্ড ছিল, আমরা ইউটিউবে দেখেছি যে ভেদ চ্যাপ্টারটা দাদা একটু বুঝিয়ে দাও। তো তোমাদের এই ভেদ চ্যাপ্টারটা আজকে 2:30টার সময় লাইভে আসার কথা ছিল, বিকজ আজকে আসতে পারিনি কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য, তাই আজকে আমি রেকর্ড দিয়ে দিলাম। সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বলো এতটুকু বোঝাতে পারলাম? কারো কোথাও সমস্যা নেই? তো আজকে একদম কোনো কথা বাড়াবো না, শুরু করে দেবো ভেদের চ্যাপ্টার। তার আগে বলি আমার 12 নম্বর চ্যাপ্টার এবং 14 নম্বর চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকে চলে এসেছি 13 নম্বর চ্যাপ্টার নিয়ে। যারা এখনো পর্যন্ত সোমস ক্লাসরুমের অ্যাপের আমাদের দেওয়া লঞ্চ করা যে কোর্স এখনো পারচেস করনি, অবশ্যই আগে পারচেস করে নাও। এটুকুই বলার ছিল, আর সময় নষ্ট করব না। লাইভে না আসতে পারার জন্য খুবই দুঃখিত। চলে আসছি রেকর্ড ক্লাস নিয়ে। আজকে চ্যাপ্টার হচ্ছে ভেদ। ভেদে আজকে আমি করাবো আগুন ক্লাস। অনেককে কথা দিয়েছিলাম যে ভেদ যদি আমি ঠিক মতো না করাতে পারি বা ভেদের ক্লাস যদি আমার ভালো না লাগে তোমাদের, তাহলে আমি আর নেক্সট কোনো ভিডিও তোমাদের জন্য দেব না। ঠিক আছে, তো শুরু করছি আগুন ক্লাস। ভেদের পার্ট 1। আজকে সবে পার্ট 1 করাবো। দেখো আমি বেশি অঙ্ক আজকে করাবো না, আজকে সামান্য অঙ্ক করাবো, কিন্তু তার আগে যেটা করাবো কনসেপ্ট ক্লিয়ার করাবো। ঠিক আছে, আগুন ক্লাস। আমি তোমাদের অফিসে চলে এসেছি আজকের ক্লাস নিয়ে। তো চলো শুরু করা যাক। সবাইকে বলছি অবশ্যই ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করে দিও। ঠিক আছে, চলে আসবো ভেদ। তো ভেদ জানতে গেলে বাবু না, দুটো জিনিস তোদের জানতে হবে। ভেদ জানতে গেলে তোদের যে দুটো জিনিস জানতে হবে সেটা হচ্ছে চলরাশি আর ধ্রুবক রাশি। তো চলরাশি আর ধ্রুবক রাশি কি? চলরাশি মানে যেটা চলমান মানে আমি তোদের আগেও একবার গল্পটা বলেছিলাম। ধর তুই তোর স্কুলে বেরোচ্ছিস, তোর বাবা কিছু টাকা নিয়ে তোর পকেটে ভরে দিল। তুই জানিস না ক টাকা নিয়ে তোর বাবা তোকে দিয়েছে। তোর বাবা তোকে কত টাকা দিয়েছে তুই কিন্তু জানিস না। তোর বাবা টাকা নিয়ে পকেটে ভরে দিয়েছে বা তোর মানি ব্যাগে ভরে দিয়েছে, বুঝতে পারলাম। দেন তুই স্কুলে গেলি, তোকে বন্ধু যে স্কুলে তোর বাবা যে কত টাকা দিয়েছে রে টিফিন খরচা, তুই বললি দেখ আমি তো গুনে ফুনে নিইনি, ওই X টাকা মতো দিয়েছে, Y টাকা মতো দিয়েছে। তো সুতরাং সেটা 10 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে। যে মানটা স্থির না, চলমান, তাকে বলা হয় চলরাশি। তো চলরাশির ক্ষেত্রে আমরা যেগুলো ব্যবহার করি, লেটার ব্যবহার করি। লেটার মানে A থেকে Z পর্যন্ত যে লেটার গুলো হয় সেই লেটার গুলোকে আমরা ব্যবহার করি। এখানে সচরাচর আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে তোমার AB আর XY। ঠিক আছে, মোটামুটি এই দুটো দিয়ে আমাদের কাজ চলে যাবে। বাট আমি এইগুলো কিন্তু শুধু এই চারটেই কিন্তু চলরাশি না, A থেকে Z পর্যন্তই চলরাশি। বাট এক্ষেত্রে কেটাকে, ভেদের ক্ষেত্রে, ভেদ চ্যাপ্টারটার ক্ষেত্রে কেটাকে না বাবু, কেটাকে চলরাশি ধরিস না। কেটাকে বাদে A থেকে Z পর্যন্ত সবাইকে চলরাশি ধর। দাদা কে কেন ধরবো না, আসছি বলবো। দেন চলে আসবো ধ্রুবক রাশি। ধ্রুবক রাশি কি? চলরাশি বুঝতে পারলাম, যেটার মান ফিক্স না, যেটার চলমান, তাকে বলা হয় চলরাশি। আর ধ্রুবক রাশি বলতে কি? যেটা স্থির। তোকে তোর বাবা বেরোনোর সময় 10 টাকা টিফিন খরচা দিল, তুই এখন বাড়ি এলি, বাড়ি এসে দেখলি মানে স্কুলে গিয়ে দেখলি যে 10 টাকাটা 20 টাকা হয়ে গেছে। এরকম কি হতে পারে? ম্যাজিক হতে পারে কি? এসব কিছু হতে পারে না। যা টাকা দিয়েছে তুই যদি দেখিস 10 টাকা 20 টাকা যা তোর হাতে তুলে দিয়েছে, মানে যেটা তোকে দেখে নিয়েছিস, আগেরটার কি গল্প বলেছিলাম, তোকে না জানিয়ে দিয়ে দিয়েছে, তো সেটা X মানে ধরে নিয়েছিস XYZ, মানে যেটা চলমান, স্থির না। কিন্তু ধ্রুবক বলতে যেটা স্থির। বাবা যদি 10 টাকা তোকে হাতে দিয়ে দেয় বা 20 টাকা তোর হাতে দিয়ে দেয়, সেই টাকা নিয়ে স্কুল যাবি। বন্ধু যদি বলে তোর বাবা কত দিয়েছে, বলবি 20 টাকা কি 10 টাকা। সেটা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক বা কোনো রকম ম্যাজিক হয়ে সেটা কিন্তু ডবল বা ট্রিপল বা তার থেকে অর্ধেক হয়ে যাবে না। বোঝাতে পারলাম কথাটা? তাহলে ধ্রুবক রাশি কোনগুলো? যে কোনো সংখ্যাকেই আমরা ধ্রুবক রাশি বলতে পারি। যেমন 10, 5 যা ইচ্ছে, 1 থেকে যত 1 যা সংখ্যা, যে কোনো সংখ্যাই কিন্তু হচ্ছে তোমার ধ্রুবক রাশি। বলো বোঝাতে পারলাম কিনা? 1, 2, 5, 10, 15, 20 যে কোনো সংখ্যাই হচ্ছে ধ্রুবক রাশি। এবার আমি চলে আসবো কে বলতে কি। এই কে জিনিসটা একটু বাদে বলছি। কেটাকে ভেদের ক্ষেত্রে ধ্রুবক ধরা হয়। কেন ধরা হয়, কি জন্য ধরা হয়? বললেন বলে ধরে নেবো না, আমি বলিনি ধরতে। আমি বললাম জাস্ট মাথায় রেখে দে, কেটাকে ভেদের ক্ষেত্রে ধ্রুবক ধরা হয়। বাদ বাকি যে কোনো সংখ্যাই হচ্ছে ধ্রুবক, আর A থেকে Z পর্যন্ত যে কোনো লেটারই হচ্ছে চলরাশি। বুঝতে পারলাম? আর ভেদ ছাড়া A থেকে Z অব্দি মানে কেউ একটা কিন্তু চলরাশি। খালি ভেদের ক্ষেত্রে কেটাকে আমি তো বলবো তোরা ধ্রুবক ধরে চল। ঠিক আছে, এগোবো। চলে আসবো এখানে ভেদ কি। সবার প্রথম প্রশ্ন মাথায় আসবে, দাদা ভেদ চ্যাপ্টারটা করছি কিন্তু ভেদ কি?
তো ভেদ জানতে গেলে আমাকে যেটা জানতে হবে, ভেদ জানতে গেলে যেটা জানতে হবে সেটা আগে করি। দেখ ওয়াই এর মান যদি 2 হয় তাহলে এই সমীকরণটা বাচ্চাদের মতো ছোটবেলার অঙ্ক, এক্স যেমন আছে আছে রাখলাম 5 ইকুয়াল টু লিখলাম 5 লিখলাম, ওয়াই আছে তো ওয়াই এর মান 2 আছে, 5 এর সাথে ওয়াই গুণের সম্পর্কে, তাহলে 5 গুণ 2 লিখবো প্লাস 5 লিখবো, তাহলে যোগফল কত হবে 5 দুগুণে 10 5 15, এক্স এর মান কত হলো, এক্স এর মান হলো 15। ঠিক আছে, এবার যদি ওয়াই এর মান 3 হয়, ওয়াই এর মান 3 হয় তখন এক্স এর মান কত হবে, 5 এর সাথে ওয়াই গুণ আছে তাহলে 5 × 3 প্লাস 5 মানে 5 × 3 = 15 5 × 20, 20 হলো, এক্স এর মান 20 হলো। তাহলে আমি যদি তোদের বলি যে যখন ওয়াই এর মান 2 তখন এক্স এর মান কত 15, আর যখন ওয়াই এর মান 3 তখন এক্স এর মান কত 20, তাহলে একটা জিনিস দেখ, যখন একটা চলরাশির মান এই ধর 2 ছিল, একটা চলরাশির মান 2 ছিল, যখন চলরাশির মানটা চেঞ্জ হলো, চলরাশির মানটা চেঞ্জ হলো 2 থেকে 3 হলো, তখন আরেকটা চলরাশি মানে এক্স এর মান 15 থেকে পরিবর্তন হয়ে কত হলো 20 হয়ে গেল, পরিবর্তন হয়ে 20 হয়ে গেল, মানে ওয়াই একটা চলরাশি এক্স একটা চলরাশি আমি বলেছিলাম। তো ওয়াই এর মান 2 থেকে 3 যেই হলো সাথে সাথে এক্স এর মান কত হয়ে গেল 15 থেকে 20 হয়ে গেল। তো সুতরাং যখন একটা চলরাশির মান পরিবর্তন হলে অপর একটা চলরাশির মান পরিবর্তন হবে তখন তাকেই ভেদ বলবো। সিম্পল কনসেপ্ট, বলতে পারলাম, বলতে পেরেছি। যদি আমার ওয়াই এর মান 2 থেকে 3 করা হয় তখন দেখলাম এক্স এর মান 15 থেকে 20 হয়ে গেল, মানে একটা চলরাশির মান পরিবর্তন করার সাথে সাথে আরেকটা চলরাশির মান পরিবর্তন হয়ে গেল, একেই বলা হয় ভেদ। কনসেপ্ট ক্লিয়ার? দেন চলে আসবো নেক্সট যেটা চলে আসবো, ভেদ কয় প্রকার? ভেদ সাধারণত 3 প্রকার, এক হচ্ছে সরল ভেদ, 2 হচ্ছে ব্যস্ত ভেদ, 3 হচ্ছে যৌগিক ভেদ। সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ, ঠিক আছে, 3 প্রকার ভেদ। ভেদ কয় প্রকার? 3 প্রকার, সরল ভেদ, যৌগিক ভেদ, ব্যস্ত ভেদ। দেন এরপরে আমরা চলে আসবো এরপরে সরল ভেদ। সরল ভেদ নিয়ে আমরা চলে আসবো কনসেপ্ট, ঠিক আছে। সরল ভেদটা কি? এক্স ভ্যারিয়েশন ওয়াই। এটা কি বুঝলাম না এক্স ভ্যারিয়েশন কি হঠাৎ করে বলে দিলে আমি মেনে নিলাম না, আসছি দেখ ভালো করে শোন। আমি এখানে একটা লেখা লিখেছি, যদি দুটি চলরাশির ভাগফল ধ্রুবক হয় তখন তাকে সরল ভেদ বলে। এই লেখাটাও বুঝলাম না, যখন দুটি চলরাশির ভাগফল ধ্রুবক হয় তখন সরল ভেদ বলে, এই লেখাটাও দাদা বুঝিনি। এই যে সরল ভেদ হয়, এই যে লেখাটা জাস্ট আমি শুধু পড়লাম কিন্তু লেখাটা বুঝলাম না। এদিকে তাকা, ভালো করে দেখ, একটা জিনিস ভালো করে বোঝ। এক্স এর মান 5 ছিল, আমি দেখ এখান থেকে ভালো করে বুঝবি, কিন্তু এখান থেকে অনেকে গোলানো শুরু করে দেয়, এতক্ষণ কোনো কিছু হলো না, হঠাৎ করে 5 মিনিট বাদে ক্লাসে কি হয়ে গেল, দাঁড়িয়ে যাও বন্দুক, কিছু হয়নি। এক্স এর মান যখন 5 ছিল, তোমরা না এটাকে এরকম ভাবে ধরো, এগুলো হচ্ছে প্যাকেট বিস্কুট, আর এগুলো হচ্ছে তাদের দাম। আমি কি বললাম? এটা লেখো বিস্কুটের প্যাকেট, মন দিয়ে শুনবে, আমি কিন্তু একদম ধরে ধরে করাবো, একটা অঙ্ক করাবো তাও ঠিক আছে। এটা হচ্ছে বিস্কুটের প্যাকেট, ওপরেরটা হচ্ছে বিস্কুটের প্যাকেট, আর এটা হচ্ছে তাদের দাম, এইভাবে ধরে নাও, দাঁড়াও, এটা হচ্ছে দাম। তাহলে ওপরেরটাকে আমি বিস্কুটের প্যাকেট ধরলাম আর নিচেরটাকে দাম ধরলাম। 5 প্যাকেট বিস্কুটের দাম 15 টাকা, 10 প্যাকেট বিস্কুটের দাম কত হবে? তোরা একটা সিম্পল কনসেপ্ট বল, প্যাকেট সংখ্যা যখন বেড়েছে সিম্পল কনসেপ্ট কি, প্যাকেটের দামও বাড়বে, মানে বিস্কুটের দামও বাড়বে। তাই হয়েছে, দেখ প্যাকেট সংখ্যা 5 থেকে যখন 10 হয়েছে, তোমার দাম 15 থেকে 30 হয়েছে। সেম ভাবে 10 প্যাকেট থেকে যখন 15 প্যাকেট হয়েছে, 30 থেকে দাম 45 হয়েছে। ইয়েস অর নো? তো ছোটবেলায় একটা জিনিস পড়েছিলাম, যদি একটা বাড়ার সাথে সাথে আরেকটাও বাড়ে তখন সেটাকে আমরা বলি সরল সম্পর্ক, বা একটা কমার সাথে সাথে আরেকটাও যদি কমে তখন এই যে ব্যাপারটা, একটা বাড়ার সাথে সাথে একটা বাড়লো বা একটা কমার সাথে একটা কমলো, তখন এই সম্পর্কটাকে আমরা বলতাম ছোটবেলায় সরল সম্পর্ক। তো সেই জাস্ট সেম কনসেপ্টই হচ্ছে সরল ভেদ, আমাদের সরল ভেদ। যখন প্যাকেট সংখ্যা বাড়ছে দাম সংখ্যা বাড়বে, প্যাকেট সংখ্যা যখন কমবে দাম সংখ্যা কমবে। এই কনসেপ্টটি কাজে লাগিয়েই আমরা আজকে সরল ভেদ বুঝবো, ঠিক আছে। দেন এবার আমরা যেটা বুঝবো, এখানে একটা কথা লিখেছিলাম যে যদি দুটি চলরাশির ভাগফল ধ্রুবক হয়। দাদা এটা তো বুঝলাম না, বলছি শোন। আমি যদি এক্স বাই ওয়াই করি তাহলে এক্স এর মান কত ছিল 5 বাই 15 ইকুয়াল টু দে এক্স এর মান ছিল 10, নিচে 30,
ওয়াই এর মান, এক্স এর মান 15, ওয়াই এর মান 45। এত অবধি কারোর কোথাও সমস্যা আছে? সমস্যা নেই। এবার কাটাকুটি করব। 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 3 15, 10 দিয়ে কাটলে 10 একে 10, 10 3 30, 15 দিয়ে কাটলে 15 একে 15, 3 15 45। মানে সবগুলোর যে ভাগফল আসছে সবগুলোর ভাগফল কত আসছে? 1/3। মানে প্রত্যেকটার ভাগফল 3 আসছে। কথাটা দেখ, যদি দুটি চলরাশির ভাগফল ধ্রুবক হয়, দেখ এই যে দুটো চলরাশি এক্স আর ওয়াই, দুটো চলরাশি, এদের ভাগফল এই যে ভাগ করে দেখ প্রত্যেকটাই সেম আসছে, প্রত্যেকটাই সেম আসছে, কোনো পরিবর্তন নেই। তাহলে এই 1/3টাকে আমি বলবো, এই 1/3টাকে আমি বলবো ধ্রুবক, এই 1/3টাকে বলবো ধ্রুবক, মানে যেটা পরিবর্তনশীল নয়। তাহলে আমি এইভাবে লিখবো x/y ইকুয়াল টু 1/3 বলতেই পারি। 1/3 কেন? এই প্রত্যেকটার মান 1/3 বেরিয়েছে। এবার এই 1/3টা হচ্ছে ধ্রুবক, যেটা পরিবর্তনশীল নয়। আর এক্ষেত্রে আমি বলেছিলাম ধ্রুবক রাশি আমি ধরি কে, আমি কে কে ধরি, ঠিক আছে? তাহলে কে কে ধরলে কি হবে? তাহলে আমি পরের লাইনে যাই, লিখবো x/y ইকুয়াল টু কে। দাদা কেন হলো? আমি বলেছিলাম 1/3 একটা ধ্রুবক, আর এই অঙ্কগুলোর ক্ষেত্রে 1/3 মানেই আমি কে কে ধরবো, ঠিক আছে? কে একটা ধ্রুবক রাশি, সবার প্রথমেই বলেছিলাম। হয়ে গেল। এত অবধি কোনো সমস্যা? বা দিলাম। পরের লাইনে আসবো, মন দিয়ে শুনবি। আচ্ছা ধর এদিকে বাঁ দিকে যেমন এক্স আছে রেখে দিলাম, ইকুয়াল টু দিলাম, এই ওয়াইটা যদি কে এর সাথে গিয়ে গুণ করি, কে এর সাথে গুণ করি, তাহলে কে ইনটু ওয়াই হবে। এত অবধি কে বুঝিসনি? বা কারা এত কোন বীজগণিত জানিস এরকম কে আছে? সিম্পল 1/3 প্রত্যেকটার ক্ষেত্রে সেম আছে, মানে এটাই হচ্ছে ধ্রুবক, এটাই হচ্ছে ধ্রুবক। এবং 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 আমি বলেছিলাম এখানে ধ্রুবক আমি কে কে ধরবো, তাহলে তাই লিখলাম x/y ইকুয়াল টু 1/3 ইকুয়াল টু কে। বলতে পারলাম? বলতে পেরেছি। এবার আমি যেটা করব, আমি 1/3 কে সরিয়ে কে লিখে দেবো, কারণ 1/3 যা কেও তা হলো। এবার এই ওয়াইটা নিচে ভাগ ছিল, ও পাশে গেলে ইকুয়াল টু পাশে গেলে গুণ হলো, হয়েছে। এবার এখানে একটা জিনিস তোদের বলতে হবে, এখানে এবার একটা জিনিস তোদের বলতে হবে, এই যে ইকুয়াল টু আর কে আছে না, এই ইকুয়াল টু আর কে আছে না, তোদের একটা জিনিস বলে দিই, যখন যখন তোরা কোনো সময় এই ভ্যারিয়েশন, এটাকে বলা হয় ভ্যারিয়েশন চিহ্ন, ঠিক আছে? এক্স ভ্যারিয়েশন ওয়াই, এই চিহ্নটাকে বলা হয় ভ্যারিয়েশন, ঠিক আছে? এক্স ভ্যারিয়েশন ওয়াই, এটা হচ্ছে ভেদের মানে এক্স ভেদ, এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে, তো এই ভেদ চিহ্ন এটাকে বলে ভ্যারিয়েশন বা ভেদ চিহ্ন, ঠিক আছে? এবার ভালো করে শুনবি, এই ইকুয়াল টু আর কে যদি তোর এই যে ভ্যারিয়েশনটা চিহ্নটা তুলতে হয়, ভালো করে শুনবি, এখানটা ভালো করে শুনবি। আমি এখান থেকে এখানে গেলাম, আমি এখান থেকে এখানে গেলাম, ভালো করে শুনবি। ধর লেখা আছে এক্স ভ্যারিয়েশন ওয়াই, এক্স ভ্যারিয়েশন ওয়াই রয়েছে। এই ভ্যারিয়েশনকে যখন তুলতে হয় তখন কি করতে হয় জানিস? এই ভ্যারিয়েশনকে তুলতে গেলে ইকুয়াল টু কে, কে মানে ধ্রুবক, ইনটু ওয়াই, ওয়াইটা যেমন ছিল রেখে দিলাম। তাহলে ভ্যারিয়েশন উঠলে কি আসে? ইকুয়াল টু কে আসে। ভ্যারিয়েশন আসলে ইকুয়াল টু কে আসে। আর সাথে সাথে যখনই এই ঘটনা ঘটাবো তখন পাশে লিখে দেবো কে নট ইকুয়াল টু 0, মানে কে এর মান 0 নয়, কে এর মান 0 নয়, কে নট ইকুয়াল টু 0। বল বুঝতে পারলি কিনা? হয়েছে। আপাতত এটুকু বোঝ, আমি আসবো আরো ডিটেলসে আসবো। মানে ভ্যারিয়েশন উঠলে ইকুয়াল টু কে, মানে ইকুয়াল টু একটা ধ্রুবক আসে, কেই আসবে তা না, পরে আরো অনেক জিনিস হবে, তখন বলবি কেন এটা হলো। তো মাথায় রাখবি ইকুয়াল টু একটা ধ্রুবক আসবে, ভ্যারিয়েশন উঠলে ইকুয়াল টু ধ্রুবক আসে। তাহলে সেম ভাবে তোদের আমি যদি উল্টো প্রসেস বলি, ইকুয়াল টু কে যদি ওঠে তাহলে একটা ভ্যারিয়েশন আসবে, ভ্যারিয়েশন আসলে ইকুয়াল টু কে আসে, তাহলে ইকুয়াল টু কে নিয়ে তো আমি একটা ভ্যারিয়েশন করতে পারি, ইকুয়াল টু কে কে তুলে, তাহলে সেটাই করব এখানে, তাই করব। বা দেব এই যে ইকুয়াল টু কে এর জায়গায় আমি কি লিখবো? ভ্যারিয়েশন লিখবো, আর ওয়াই যেমন ছিল লিখে দেবো, ওয়াই যেমন ছিল লিখে দেবো। তাহলে সুতরাং এক্স ভ্যারিয়েশন ওয়াই, এক্স ভ্যারিয়েশন ওয়াই, এটাই হয়ে গেল আমাদের সরল ভেদ, এক্স ভ্যারিয়েশন ওয়াই। বল এত অব্দি বুঝতে পেরেছিস কিনা? এত অব্দি বুঝতে পেরেছিস কিনা? তাহলে ভ্যারিয়েশন উঠে কত হয়? ভ্যারিয়েশন উঠলে সবসময় ইকুয়াল টু কে হয়, তাহলে ইকুয়াল টু কে উঠলে ভ্যারিয়েশন হবে। বুঝতে পারলাম? তাহলে দাঁড়া, এত অব্দি হলো। এইটা আমি একটু না একটা সেকেন্ড দাঁড়া, এটা অনেকে বুঝতে পারছে না। এ দেখ আরেকবার বলে দিই, এক্স ভ্যারিয়েশন ওয়াই, তাহলে বুঝতে পারলাম এক্স ভ্যারিয়েশন ওয়াই। এবার দেখ সেটাই করেছিলাম, এক্স ভ্যারিয়েশন ওয়াই, এটা হচ্ছে সরল ভেদকে এরকম টাইপের দেখতে হয়, এটা সরল ভেদের রূপ বলতে পারিস, এটা একটা সরল ভেদের জেনারেল স্ট্রাকচার। বুঝতে পারলাম? দেন এবার আমরা চলে আসবো দুটি চলরাশির ভাগফল। এই যে দুটো চলরাশির ভাগফল, দেখ এই সংজ্ঞাটা লিখিয়েছিলাম প্রথমে, বুঝতে পারিসনি, এবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। দেখ কি লিখলাম, যদি দুটি চলরাশির ভাগফল, এই যে দুটো চলরাশির ভাগ করেছি, বাই মানে ভাগ, এটা তো জানিস রে বাবা, টেনে উঠে গেছিস। ভাগ করলে ভাগফল ধ্রুবক হয়, ধ্রুবক মানে একই হয়, একই হয় যখন সেম থাকে, যেটা পরিবর্তনশীল না সেটাকে আমি বলেছিলাম ধ্রুবক।
তাহলে যদি চলরাশির ভাগফল ধ্রুবক হয় তখন তাকে সরল ভেদ বলে। এই তো কনসেপ্ট ক্লিয়ার। প্রথমে কিছুই বুঝলাম না, পরে সব বুঝে গেছি। তাহলে এই জায়গাটা বুঝতে পেরেছো, এই জায়গাটা বুঝতে পেরেছো। এক্স ওয়াই ইকুয়াল টু 1/3, 1/3 সবগুলোর ক্ষেত্রে সেম আছে, তাহলে এটা ধ্রুবক। আর আমি বলেছিলাম ধ্রুবক মানে এখানে কে কে ধরবে, ইকুয়াল টু কে লিখলে এবার এই যে 1/3 জায়গায় কে লিখে দিলাম, এবার ওয়াইটা ওর সাথে গিয়ে ইন্টু করে দিলাম, এদিকে বাই আছে ওপাশে গিয়ে ইন্টু হলো, আর ইকুয়াল টু কে এর পরিবর্তে ভ্যারিয়েশন চিহ্ন আনলাম, তাহলে এক্স ভ্যারিয়েশন ওয়াই, এটাই হচ্ছে আমাদের জেনারেল রূপ ছিল, এটাই হচ্ছে আমাদের জেনারেল রূপ ছিল। বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেনে চলে আসবো, মানে নেক্সট এতে চলে আসবো। নেক্সট এবার আসবো ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদের ক্ষেত্রে একটা জিনিস দেখ, আমি আবার উপরেরটাকে প্যাকেট ধরছি, প্যাকেট। এবার আমরা লজেন্সের প্যাকেট ধরি, তাহলে আরো ভালো বুঝতে পারবি। ঠিক আছে, 2 প্যাকেট লজেন্সের দাম 10 টাকা, 2 প্যাকেট লজেন্সের দাম 10 টাকা, আর 4 প্যাকেট লজেন্সের দাম কত হওয়া উচিত ছিল? বেশি হওয়া উচিত ছিল। 2 প্যাকেট 10 টাকা হলে 4 প্যাকেটের 20 টাকা হওয়া উচিত ছিল, কিন্তু তা কি হলো? তা কি হলো? কিন্তু একটা জিনিস আবার বলে দিচ্ছি, এই চলরাশির মানটা যখন 2 থেকে 4 হলো, 2 থেকে 4 হলো, এটা কিন্তু 10 থেকে 5 হলো, মানে দুটো চলরাশির মান পরিবর্তনশীল, মানে একটার পরিবর্তনের সাথে সাথে একটা পরিবর্তনশীল। কথাটা ভালো করে বুঝবি, একটা চলরাশির মান পরিবর্তন হওয়ার সাথে সাথে আরেকটাও পরিবর্তন হয়েছে, মানে এটা ভেদ, এটা কনসেপ্ট ক্লিয়ার। কিন্তু এটার যখন সংখ্যা বাড়লো, এটার সংখ্যা না বেড়ে কমে গেল। তো সুতরাং আমরা ছোটবেলায় যেটা করেছিলাম, 10 জন যে খাবারটা 10 দিন খেতে পারে, 20 জন সেই খাবারটা কিন্তু কম খেতে পারে, মানে একটা বাড়লে একটা কমে, বা একটা কমলে একটা বাড়ে। এই কনসেপ্টটাকে আমরা বলতাম ব্যস্ত সম্পর্ক। কি বলতাম? আর ব্যস্ত সম্পর্ক, আর এই ব্যস্ত সম্পর্কটাই হলো ব্যস্ত ভেদ। এই ব্যস্ত সম্পর্কের কনসেপ্টটাই হলো ব্যস্ত ভেদ। এই ব্যস্ত সম্পর্কের কনসেপ্টটাই হচ্ছে ব্যস্ত ভেদ। এবার অনেকে বলবে দাদা বুঝলাম না, বুঝতে হবে না, খালি এটা বল ব্যস্ত সম্পর্ক কনসেপ্টটা জানিস কিনা, একটা বাড়লে একটা কমবে। বলে এত অব্দি বুঝলি কিনা, বুঝেছিস? এবার আমি আসি, এবার ধৈর্য ধরে আয়, ধৈর্য ধরে আয়। এখানে আবার একটা লেখা লিখেছি, সেই লেখাটা পড়াবো, দিয়ে পুরোটা প্রমাণ করে দেখাবো। দেখ, দুটি চলরাশির গুণফল যদি ধ্রুবক হয় তখন তাকে ব্যস্ত ভেদ বলে। প্রথম কথা, ব্যস্ত ভেদে আছে কিনা আমি প্রথমে দেখে নিয়েছি, যে একটা বাড়ার সাথে সাথে একটা কমেছে, যেটা বাড়ার কথা সেটা বাড়েনি, তো চোখে দেখে বুঝে গেছি এটা ব্যস্ত ভেদ। তো ব্যস্ত ভেদের কনসেপ্ট কি? গুণফল করতে হবে। আর সরল ভেদের কনসেপ্ট কি? ভাগফল করতে হবে। কার মধ্যে? দুটো চলরাশির মানের মধ্যে। তাহলে দুটো চলরাশি লিখি, এক্স ইন্টু ওয়াই। এক্স ইন্টু ওয়াই যদি করি তাহলে কত হবে? 2 ইন্টু 10, তারপরে 4 ইন্টু 5, 10 ইন্টু 2, তাহলে 10 দুগুণে 20, 5 4 20, 10 দুগুণে 20। সবগুলোর মান দেখ 20 এসছে, কোনোটার মান পরিবর্তনশীল নেই। কখন? গুণফলের ক্ষেত্রে। এই যে গুণফলের ক্ষেত্রে, আমি ভাগফলের ক্ষেত্রে সরল ভেদের বেলায় ভাগফল হয়, আর ব্যস্ত ভেদের ক্ষেত্রে গুণফল হয়। কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে গুণফলের ক্ষেত্রে যখন করলাম তখন দেখলাম সবগুলোর মান সেম এসছে, আর এই যখন সবগুলোর মান একই থাকে, যখন পরিবর্তনশীল হয় না, তাকেই আমরা কি বলি? ধ্রুবক। তাহলে এক্ষেত্রে আমি এই কথাটা লিখতে পারি কিনা বলতো তোরা? এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 20, আর এই 20 জায়গায় আমি ইকুয়াল টু কে লিখতে পারি কিনা বল? কেন, কে কে আমরা ধ্রুবক ধরেছিলাম, তাই তো? হয়ে গেল। এর পরের লাইনে চলে আসবো, এক্স ইন্টু ওয়াই, 20 জায়গায় আমরা কে লিখে দেবো। ঠিক আছে, দিয়ে এবার এগুলোতে আগে আগে বাবা দিয়ে দিবি। দেন তোরা একটা কথা বাবা, আমি যদি এক্সট্রা এখানটা রাখি, আর এই যে ওয়াইটা গুণ আছে, এই ওয়াইটা গুণ আছে, ওপাশে গিয়ে যখন ভাগ হবে, তোরা বলতো ওয়াইয়ের নিচে কিছু নেই মানে 1 আছে, এই ওয়াইয়ের নিচে কিছু নেই মানে 1 আছে, তাই তো? এই ওয়াইয়ের নিচে কিছু নেই মানে 1 আছে, যখন ওইদিকে যাবে গুণ থেকে ভাগ হবে, এটা উল্টে যাবে, মানে 1/y হয়ে যাবে। ইয়েস অর নো? এটা ওয়াই আছে, ওয়াইয়ের নিচে কিছু নেই মানে 1 আছে, এবার এই ওয়াইটা গুণ থেকে যখন ওপাশে গিয়ে ভাগ হবে উল্টে যাবে, 1/y হয়ে যাবে। এবার যেটা করব ভালো করে দেখ, এবার যেটা করব, এক্স যেমন আছে রেখে দিই, ইকুয়াল টু যেমন আছে রেখে দিই, এই যে কে ইকুয়াল টু কে যেমন আছে রেখে দিই, 1/y যেমন আছে রেখে দিই। বল এত অব্দি বুঝতে পারলি কিনা? যেমন আছে রেখে দিচ্ছি, কিছু না, এই লাইনটা ওখানে আবার টুকলাম, কারণ আছে তাই। এবার আমি একটা গ্রিন কালার দিয়ে করব, সার্কেল করব। তোরা এবার বল এর পরের লাইনটা কি হবে? তো সিম্পল কনসেপ্ট, ইকুয়াল টু আর কে। আমি বলেছিলাম ভ্যারিয়েশন উঠলে ইকুয়াল টু কে হয়, তাহলে উল্টো দিকটা যদি করি, উল্টোটা যদি করি, তাহলে ভ্যারিয়েশন থেকে ইকুয়াল টু কে যদি হয়, তাহলে উল্টোটা করলে ইনটু মানে ইকুয়াল টু কে উঠে গেলে কি হবে? ভ্যারিয়েশন আসবে। ভ্যারিয়েশন উঠে ইকুয়াল টু কে আসে, তাহলে ইকুয়াল টু কে উঠে গিয়ে ভ্যারিয়েশন আসবে, তাহলে সেটাই করব। চলো মুছে দিই।
তাহলে সেটাই করি। তাহলে এখানে লিখবো এক্স ভ্যারিয়েশন 1/y, এক্স ভ্যারিয়েশন 1/y, আর এটাই ছিল এর জেনারেল রূপ বা জেনারেল স্ট্রাকচার। দুটি চলরাশির গুণফল যদি ধ্রুবক হয় তখন তাকে ব্যস্ত ভেদ বলে। কে বুঝছে না, কে ভেদ বুঝছে না, আবার তাকে বলবো ভিডিও এখানে পজ কর, ব্যাক কর, প্রথম থেকে দেখ, প্রথম থেকে দেখ। ভেদ চ্যাপ্টারটা খুব 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 ইম্পর্টেন্ট এবং সব থেকে সোজা। তোরা ভাবিস যে হ্যাঁ ভেদটা কঠিন, আমার দাদা দিদিরা বলেছে ভেদ করতেই হবে না। সেকেন্ড ইউনিট টেস্ট ভেদ কিন্তু তোমাদের মানে টেস্টে না করো, অন্তত সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু ভেদ তোমাকে পরীক্ষা হলে করতেই হবে। বলতে পারলাম? চলো চলো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। চলো এত অব্দি বুঝতে পেরেছি। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, যদি দুটো চলরাশির গুণফল, যদি চলরাশির গুণফল যদি ধ্রুবক হয় তখন তাকে ব্যস্ত ভেদ বলে। দুটি চলরাশির গুণফল, এই যে দুটো চলরাশি, এদের গুণফল, গুণফলটা যদি ধ্রুবক হয়, ধ্রুবক, এই যে ধ্রুবক হয়েছে, সবগুলো সেম আছে, সেম মানে এক, স্থির 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 মানেই ধ্রুবক। বারবার এই কথাটা উচ্চারণ করে দিলাম। চলে আসবো নেক্সট। এবার আমরা একটা জিনিস কিছুই না, এই যে ভ্যারিয়েশনটাকে কিভাবে তুলবো সেটা তোমাদের শিখিয়ে দিয়েছি, একবার দেখে নাও। ভ্যারিয়েশন কিভাবে উঠবে, ভ্যারিয়েশন উঠলে এদিকে তাকাও, এইভাবে করতে হবে। ভ্যারিয়েশন উঠলে ইকুয়াল টু কে লিখবো, ইনটু ওয়াই যেমন আছে আছে, এর পাশে তোমাকে এই কথাটা লিখতে হবে, নয় কে নট ইকুয়াল টু 0, এই কথাটা লিখবে। আদার্স, আদার্স এই কথাটা লিখতে হবে, আদার্স এই কথাটা তোমাকে লিখতে হবে, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা লিখতে হবে। কি লিখবে? কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, একটি অশূন্য ভেদ ধ্রুবক মানে অশূন্য ভেদ ধ্রুবক মানে কে এর মান শূন্য না, ভেদ ধ্রুবক। ভালো করে লিখে দিলাম। নয় এটাও লিখতে পারো, নয় এটাও লিখতে পারো, তবে এটা লিখলে একটু বেশি ভালো, কিন্তু সময় হাতে না থাকলে কে নট ইকুয়াল টু 0 লিখলেই হবে। হয়ে গেল, হয়ে গেল। তাহলে এইখান থেকে এটা আসা শিখে গেলাম। তাহলে তোদের কাজ হচ্ছে এটা থেকে এটাই যাবি আর কমেন্ট করবি, এটা থেকে এটাই যাবি, গিয়ে কমেন্ট করে জানিয়ে দিবি কি করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, বলতে পারলাম। এবার অনেকে বলছে দাদা তুমি করিয়ে দিলে না, এনে বাবা করে দিই 1/y, এই তো এইটাই তো করতে হতো। ঠিক আছে, যারা আগে করেছিস আমার আগে কমেন্ট করে জানিয়ে দিবি। বলতে পারলাম। চল নেক্সট চলে আসি। অনেক হয়ে গেছে, অনেক কনসেপ্ট ক্লিয়ার করে নিচ্ছি, এবার অঙ্কে ঢুকবো। এবার অনেকের মাথায় ঢুকে গেল, দাদা সরল ভেদ বোঝালে, ব্যস্ত ভেদ বোঝালে, যৌগিক ভেদটা তো বোঝালে না। ধীরে ধীরে শিখবো। তোরা বিয়ে বাড়িতে গেছিস, গিয়েই বলছিস এই চিকেন দিল না, এই মটন দিল না, এই চাটনি দিল না। প্রথমে লুচি খা, প্রথমে তরকারি খা, প্রথমে স্যালাড খা, প্রথমে ভাত ডাল খা। তোরা প্রথমেই গিয়ে যদি মটন চাস কিভাবে হবে বন্ধু? তো যাই হোক, যেটা বলছিলাম, আগে সরল ভেদ ব্যস্ত ভেদের কনসেপ্ট ক্লিয়ার করো, 4-5টা অঙ্ক করো, দেন যৌগিক ভেদ করাবো, দেন অঙ্কে আসবো। তো এটা হচ্ছে কোষে দেখি 13 তোমাদের বইয়ের অঙ্ক, প্রথম দুটো অঙ্ক। এই প্রথম দুটো অঙ্ক যদি তোমাদের এখনই HW দিয়ে দিই, তোমরা এখনই পেরে যাবে, যারা কনসেপ্ট ঠিক করে বুঝে গেছো। বলতে পারলাম? তো চলো অঙ্কে আসা যাক। কি বলছে শোনো, প্রথম অঙ্ক যেটা বলছে, দুটি এ ও বি এর সম্পর্কের মানগুলি, দুটি, এটা হচ্ছে ধ্রুব, আচ্ছা এ আর বি সম্পর্ক মানগুলো। আচ্ছা তোমাদের প্রশ্ন হচ্ছে এ আর বি এই দুটো চলরাশি না ধ্রুবক রাশি? এ আর বি চলরাশি না ধ্রুবক রাশি? আমি তোমাদের একটা কথা বারবার বলেছিলাম, যখন 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 কোনো লেটার বা লেটারে যদি কোনো কিছু বলে দেয়, সেই লেটারটা অল টাইম হবে কি? চলরাশি। ঠিক আছে, মাথায় রাখবে, এ বি দুটো চলরাশি যাদের মান এরকম ভাবে বলে দিয়েছে। প্রশ্ন কি বলেছে সেই প্রশ্নটা দেখবো, প্রশ্ন কি বলেছে প্রশ্নটা দেখবো। এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি। তো প্রথম দেখবো এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা, এ আর বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা। সবাই বলবে দাদা এটা তো ভাগ করে দেখবো, গুণ করে দেখবো, এইসব ভুল কথা। আমি যেটা শেখাবো সেটা শোন। তোরা এখন এটা ভাগ করবি কি গুণ করবি সেই কনসেপ্টটা আমি তো বুঝিয়েছি। সরল ভেদ মানে ভাগ, ব্যস্ত ভেদ মানে গুণ। তো দুটো করে কেন অ্যাপ্লাই করে দেখবি? তার আগে দেখ এটা সরল ভেদ না ব্যস্ত ভেদ, চোখে দেখে বুঝিয়ে যাবো। ভালো করে দেখ, ভালো করে দেখ। একটা চলরাশির মান 25 থেকে 30 হয়েছে, তাহলে আরেকটা চলরাশির মান 10 থেকে 12 হয়েছে। এটা 30 থেকে 45 হয়েছে, এটা 12 থেকে 18 হয়েছে। এটা 45 থেকে 250 হয়েছে, এটা 18 থেকে 100 হয়েছে। যখন 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 এ চলরাশির মানটা বেড়েছে, বি চলরাশির মানও সমান হারে বেড়েছে। তো একটা বাড়ার সাথে সাথে যদি আরেকটা বাড়ে, তাহলে এই সম্পর্কটাকে কি সম্পর্ক বলে? অবশ্যই কমেন্ট কর। কি বলে, কি বলে? যদি একটা বাড়ার সাথে সাথে আরেকটা বাড়ে, তাহলে এই যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হয় যে, এটাকে বলা হয় সরল ভেদ। এটাকে কি বলা হয়? সরল ভেদ। আর সরল ভেদে আমরা কি করব? ভাগ করব না গুণ করব? সরল ভেদের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা ভাগ করব। চলো অঙ্ক শুরু করা যাক, অঙ্ক শুরু করা যাক। এখানে করবো না, নতুন পেজেই করি। চলো নতুন পেজেই করি। তাহলে লিখবো এ বি দুটো রয়েছে, আর সরল ভেদের ক্ষেত্রে ভাগ করতে হয়, তাইলে এ বাই বি করে দিলাম। এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক।
এ বাই বি করে দিই, করে দেওয়ার পর সংখ্যাগুলো দেখি 25, 10, 30, 12, 25, 10, 30, 12, 25, 10, 25, 10, 30, 12, আর কি রয়েছে 25, 10, 30, 12, 45, 18, 45, 18, আর কি রয়েছে, আর রয়েছে 250, 100, 250 আর 100। বলে এত অবধি কোনো সমস্যা, এত অবধি কোনো সমস্যা? তাহলে এবার কাটাকুটি করি, ভালো করে দেখো। 5 দিয়ে 5 5 25, 5 দুগুণে 10, 6 দিয়ে 6 5 30, 6 দুগুণে 12, 7 তোমার 9 দিয়ে যাবে 5 নং 45, 9 দুগুণে 18। এটা দেখো 0 0 কাটবো, 5 দিয়ে 5 5 25, 5 দুগুণে 10, মানে সবগুলোর অ্যান্সার 5/2 এলো, মানে সবগুলো মান স্থির রইলো, মানে ধ্রুবক। তাহলে যখন ভাগ করলাম তখন প্রত্যেকটা অ্যান্সার আমরা কি পেলাম, ধ্রুবক পেলাম। বলো এই কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা, এই কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা বলো। ধ্রুবক পেলাম, এই কনসেপ্টটা পুরোপুরি টোটালি ক্লিয়ার হয়ে গেছে। আর ভাগ কেন করলাম সেটাও দেখিয়ে দিয়েছি, যেহেতু একটা মান বাড়ার সাথে সাথে একটা মান বাড়ছিল, উল্টোটাও হতে পারতো, একটা মান বাড়ার কমার সাথে সাথে আরেকটা মানও কমতেও পারতো, সবসময় বাড়বে তা না। আবার একটা মান বাড়ার সাথে সাথে একটা মান যদি কমে তখন কি হবে, তখন পরের অঙ্ক হবে। এবং তোমরা কমেন্ট করে জানাও তখন কি হবে, সরলভেদ না ব্যস্তভেদ। বলে এত অবধি কমপ্লিট হলো কিনা, কোনো সমস্যা আছে? সমস্যা নেই। এবার আমি এইভাবে লিখতে পারি, এবার আমি এইভাবে লিখতে পারি a বাই বি ইকুয়াল টু 5/2, 5/2, আর এটা ইকুয়াল টু কি লিখতে পারি, এটা তো ধ্রুবক, এটা তো ধ্রুবক, এটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি k, আর k নট ইকুয়াল টু 0, k নট ইকুয়াল টু 0, বা k অশূন্য ভেদ ধ্রুবক, k অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। দাঁড়া 1 সেকেন্ড দাঁড়িয়ে যাও, কে অশূন্য ভেদ ধ্রুবক। বলো বোঝাতে পারলাম কিনা, এই দুটো কথা লিখে নিয়েছো। এবার চলে আসবো এই 5/2 যা ইকুয়াল টু কে, তাই জন্য আমি লিখবো a বাই বি ইকুয়াল টু k। ঠিক আছে, এবার আমি একটা কাজ করতে পারি, a ইকুয়াল টু কে যেমন আছে আছে, এই বিটা ওপাশে গিয়ে গুণ করে দিতেই পারি, কোনো সমস্যা নেই। আর এখান থেকে তোমরা বাবা দিয়ে দেবে, কেন এক লাইনে দুবার সমান সমান হয় না, তাই জন্য বাবা দিতে হয়, সেটাও বলে দিলাম। এবার আমি চলে আসবো, তোমরা এখন বলো তো যারা কনসেপ্ট বুঝে গেছো, তাহলে এখান থেকে ইকুয়াল টু কে এর জায়গায় আমরা কি লিখবো, ইকুয়াল টু কে এর জায়গায় আমরা লিখবো a ভ্যারিয়েশন b, a ভ্যারিয়েশন b, a ভ্যারিয়েশন b। ঠিক আছে, কেন ইকুয়াল টু কে এর জায়গায় আমরা কি লিখতে পারি, ভ্যারিয়েশন লিখতে পারি। হয়ে গেছে a ভ্যারিয়েশন b। এবার আমাকে অঙ্কে কি জানতে চেয়েছিল, a b এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি। একটা ভেদ সম্পর্ক পেয়েছি, সেই ভেদটা কি নাম, সরল ভেদ। আর কি বলেছে, ভেদ ধ্রুবকের মান লিখি, মানে যে ভেদ ধ্রুবক আছে তার মান লিখি। তাহলে লিখবো সুতরাং a ও b এর মধ্যে সরল ভেদের সম্পর্ক, কি সম্পর্ক, সরল ভেদের সম্পর্ক, সরল ভেদের সম্পর্ক। ঠিক আছে, তাহলে ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারো a ভ্যারিয়েশন b, না লিখলেও হতো, হয়েছে। আর নেক্সট আর একটা কোশ্চেন ছিল, ভেদ ধ্রুবকটির মান কত, তাই তো, তাই দেখো লেখা ছিল, কত ছিল, ভেদ ধ্রুবকের মান লিখি। তাহলে লিখো ভেদ ধ্রুবকের মান, ভেদ ধ্রুবকের মান, ভেদ ধ্রুবকের মান। তোমরা বলো ভেদ ধ্রুবকের মান কত, মানে ধ্রুবকটা যে ধরেছিলাম ধ্রুবকের মান কত। এই দেখো ধ্রুবকের মান বলতে এই যে ধ্রুবক কত হয়েছিল, 5/2, 5/2। বলো বুঝতে পারলে কিনা, বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করলাম, ভাগ করলাম, ভাগ করার পর কাটাকুটি করলাম, কাটাকুটি করে দেখলাম প্রত্যেকটার অ্যান্সার 5/2 এসছে। ঠিক আছে, আর যেহেতু ভাগ করেছি মানে এটাই সরল সম্পর্ক, কনসেপ্ট ক্লিয়ার। এবার ইকুয়াল টু কে এর জায়গায় ভ্যারিয়েশন চিহ্ন বসিয়েছি, তাহলে এ আর বি এর মধ্যে সরল ভেদের সম্পর্ক, এবং ভেদ ধ্রুবক যেটা বারবার যেটার মান, প্রত্যেকটার মান যেটা বেরোবে সেটাই হচ্ছে ধ্রুবক, সেটাই হচ্ছে 5/2। বলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, কনসেপ্ট ক্লিয়ার। চলে আসবো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্নে চলে আসবো। নেক্সট প্রশ্ন কি বলেছে, এক্স ও ওয়াই দুটি চলো এবং, আচ্ছা চলো রাশি এটা হবে, ঠিক আছে, এক্স ও দুটি চল, আচ্ছা ঠিক আছে, এক্স ও ওয়াই দুটি চল এবং তাদের সম্পর্কের মানগুলি। এবার আমি কি দেখতে বলেছি, সরল না ব্যস্তভেদ কিভাবে দেখবো, এদিকে ভালো করে তাকা, ভালো করে তাকা। 18 থেকে 8 বাড়লো না কমলো, কমলো। এবার 3 থেকে এইটা, অনেকে এবার বুঝতে পারছে না, এটা তো বাই আকারে রয়েছে, এটা বাড়লো না কমলো,
সিম্পল কনসেপ্ট। আমি একদম বাচ্চাদের মতো অঙ্ক করাই। দেখো ভাগ করে দেখো কত হয়, ভাগ করলে 4 6 24, যা অবশিষ্ট থাকলো থাকুক, পড়ে থাকুক। ভাগফল কত আসছে, 6 আসছে। আর উপরে দেখো কত ছিল, মানে এটা দেখো এখান থেকে এটা কমলো, মানে 18 থেকে 3 হলো, মানে কমলো। এক্স এর মান 18 থেকে 8 হলো, কমলো। কিন্তু এখানে ওয়াই এর ক্ষেত্রে 3 থেকে এটা যখন হচ্ছে 6 পূর্ণ যাই একটা আসবে, 6 পূর্ণ কি আসবে, 3/4 আসবে। তো এটা তো হিসেব মতো দেখো ভালো করে শুনবে, 18 থেকে 8 হলো মানে কমলো, 3 থেকে এটা তো কমার কথা, কিন্তু 6 পূর্ণ 3/4 মানে বেড়ে গেল, মানে 18 থেকে 8 হলো কমলো, কিন্তু 3 থেকে 27/4 মানে 6 পূর্ণ 3/4 যেটা বাড়লো। আর একটা ঘরে এগোবো, 8 থেকে 12 কি হলো, বাড়লো। এবার 9/2 দেখি, 9/2 করলে কত হয়, 4 দুগুণে 8, এখানে 1 1 পূর্ণ 2। আমি কনসেপ্ট বুঝছি, এখন আমি অঙ্ক জানি, হয়ে যাবে, এগুলো লাগে না, অঙ্ক করতে লাগে না, আমি বোঝাচ্ছি জাস্ট। তাহলে এখান থেকে এখানে যখন গেলাম, এটা ছিল 6, এটা হলো 4, তাহলে কি বুঝলাম, এখানে বাড়লো, এখানে কি হলো, কমলো। বা পরেরটা দেখি সব থেকে ভালো বুঝবো, এখানে কত ছিল, 4 পূর্ণ 1/2 ছিল, সেখান থেকে এটা কি হলো, বাড়লো, কিন্তু 12 থেকে 6 কমলো। তাহলে যখন এক্স এর মান বাড়ছে, ওয়াই এর মান তখন কমছে, তখন এইরকম সম্পর্ককে আমরা কি বলি, এরকম সম্পর্ককে আমরা বলি ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত ভেদ। বলতে পারলাম? তাহলে ব্যস্ত ভেদের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে গুণ করি, ব্যস্ত ভেদের ক্ষেত্রে আমি যেটা করি সেটা আমরা গুণ করি। চলো 1 সেকেন্ড। ব্যস্ত ভেদের ক্ষেত্রে আমরা যেটা করি গুণ করি, তাহলে লিখবো a ইন্টু বি, a ইন্টু বি। তাহলে a ইন্টু বি করি, চলো দেখি কি কি আছে। আচ্ছা আচ্ছা, এক্স আর ওয়াই আছে, এখানে এক্স আর ওয়াই আছে, তাহলে একটা মিস্টেক হয়ে গেছে, এক্স ওয়াই হবে, a ইন্টু বি না, তাহলে লিখবো এক্স ইন্টু ওয়াই। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, চলো যাওয়া যাক। ওহো, এক্স ইন্টু ওয়াই এর ক্ষেত্রে এদিকে দেখো, এক্স 18 ওয়াই 3, তাহলে লিখি 18 ইন্টু 3, তাহলে 18 ইন্টু 3, ঠিক আছে। আবার দেখি 8 ইন্টু 27/4, তাহলে লিখি 8 ইন্টু 27/4। আর কি আছে দেখি, 12 ইন্টু 9/2, তাহলে লিখি 12 ইন্টু 9/2। আর কি আছে দেখি, 6 ইন্টু 9, তাহলে কি লিখবো, 6 ইন্টু 9, 6 ইন্টু 9। তাহলে চলো গুণ করলো, গুণগুলো করে ফেলি ঝটপট। 8 3 24, 2 54, 18 3 54, 4 দিয়ে 8 কে কাটলে 2, 27 দুগুণে 54, আচ্ছা 2 দিয়ে 12 কে কাটলে 6, 6 নং 54, আর এই তো 6 নং 54, প্রত্যেকটার মান দেখ সেম রয়েছে, 54 করে রয়েছে, মানে ধ্রুবক। তাহলে এক্ষেত্রে কিভাবে অঙ্কটা হবে দেখ, a ইন্টু বি ইকুয়াল টু কত এসছে, 54, আর 54 কেই আমি কি লিখতে পারি, কে লিখতে পারি, বলো বসু, বোঝাতে পারলাম কিনা, হয়েছে। পাশে তোরা লিখে নিতে পারিস কে নট ইকুয়াল টু 0, কে নট ইকুয়াল টু 0, এই কথাটা লিখে নিবি। তাহলে a ইন্টু বি ইকুয়াল টু কে লিখবো। এবার তোরা এখানেই আসল খেলা, বিটা ইন্টু আছে, ও পাশে গেলে কি হবে বাবু, এটা তো সিম্পল জিনিস, 1/b হবে, ঠিক আছে। এবার এই যে ইকুয়াল টু কে, এটাকে আমরা কি লিখতে পারি, a ভ্যারিয়েশন 1/b। তাহলে এই যে সম্পর্কটা, এটা হচ্ছে ব্যস্ত ভেদ। এটা কি সম্পর্ক, ব্যস্ত ভেদ। এটাকে কি সম্পর্ক বলা হয়, ব্যস্ত ভেদ। এবার অঙ্কে কি জানতে চেয়েছে, এক্স ও ওয়াই এর মধ্যে কোন ভেদ সম্পর্ক আছে কিনা তা বুঝে লিখি, তাহলে কি সম্পর্ক, ব্যস্ত ভেদ। তোমরা সুতরাং দিয়ে লিখে দেবে এক্স ও ওয়াই এর মধ্যে ব্যস্ত ভেদের সম্পর্ক। বলে এত অব্দি কোনো সমস্যা আছে কিনা, তাহলে ব্যস্ত ভেদের ক্ষেত্রে গুণ করব আর সরল ভেদের ক্ষেত্রে ভাগ করব, এই তো কনসেপ্ট। বুঝতে পারলাম? এটা আমাদের 2 নম্বর অঙ্ক হয়ে গেল। চলো আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোনো যাক। চলো চলে এসেছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বরে 3টে অঙ্ক আছে, ভালো করে দেখবো, পড়বো, বুঝবো। আচ্ছা 3 কেমন লাগছে বল, তোদের তো বলেছিলাম, কথা দিয়েছিলাম ভেদটা ভালো করে বোঝাবো। সত্যি সত্যি কি তোরা বুঝতে পারছিস, সত্যি সত্যি কি বুঝতে পারছিস? যদি কোথাও অসুবিধা হয় তোরা কিন্তু অবশ্যই আমাকে জানাস, ঠিক আছে। চল তারপরে কি আছে, প্রশ্নতে যাওয়া যাক, 3 এর প্রশ্নতে যাওয়া যাক। কি বলছে শোন, বিপিন কাকুর ট্যাক্সি, তোদের আশেপাশে কোনো বিপিন কাকু আছে কিনা, সে ট্যাক্সি চালায়, তাহলে তার অঙ্ক দিয়েছে, ভালো করে শোন কি বলেছে। বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ যায়, 25 মিনিটে 14 কিমি পথ যায়। একই গতিবেগের ট্যাক্সি চালিয়ে, পথ অতিক্রম করা যায় একই গতিবেগের ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে লিখি। এই যে কথাটা দেখবি, এই যে কোথায় ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি, এই কথাটার জন্য অঙ্কটা ভেদের অঙ্ক, না হলে তো ঐকিক নিয়মে তোরা করে দিতিস, ছোটবেলার ঐকিক নিয়মে তোরা করে দিতিস, যেখানে তোরা পটু ওস্তাদ। কি বলেছে, বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি যায়,
25 মিনিটে 14 কিমি যায়, তাহলে 5 ঘন্টায় কতটা যাবে? এটাই তো ভেদ তত্ত্ব প্রয়োগ করে লিখতে বলেছে। ঠিক আছে, তো চল করা যাক। একদম যেভাবে অঙ্ক করতিস, যেমন ঐকিক নিয়ম করতিস, সেই রকম ভাবেই শুরুটা হবে। তাহলে এখানে লিখবো সময়, এখানে লিখবো সময়, ঠিক আছে, সময়, ব্র্যাকেটে লিখবো মিনিট, কেন দেখবি এককগুলো মিনিটে দেওয়া রয়েছে, তাহলে মিনিট, তাহলে সময় মিনিট। দূরত্ব, দূরত্ব কি হবে? দূরত্ব হবে কিমি, দূরত্ব হবে কিমি, দূরত্ব হবে কিমি। তাহলে বল এত অব্দি কোনো সমস্যা আছে? এত অব্দি কোনো সমস্যা নেই। তাহলে অঙ্কে আসা যাক। তাহলে 25 মিনিটে 14 কিমি পথ যায়, তাই লিখে দিই 25 মিনিটে যায় 14 কিমি পথ। ঠিক আছে, তারপরে কোথায় আসবো? তারপরে বলেছে একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় কতটা পথ যাবে? 5 ঘন্টা, 5 ঘন্টা। এবার কিন্তু ঘন্টায় আছে, আমাদের এখানে কি দেওয়া আছে? একক মিনিটে দেওয়া রয়েছে। তাহলে 5 ঘন্টা ইন্টু কত করতে হবে? ঘন্টা থেকে মিনিটে যেতে গেলে 60, তাহলে 60 দিয়ে গুণ করবো, 60 দিয়ে গুণ করলে হবে 300। তাহলে 300 মিনিটে কতটা পথ যায়? বল বলতে পারলাম কিনা? এবার একটা জিনিস এখানে বলেছিল, একটু ভালো করে দেখ। এই যে কথাটা বলেছিল যে একই গতিবেগে, তো গতিবেগ কম বেশি করা যাবে না, একই স্পিড রাখতে হবে। বাইকের স্পিড সেম, যেমন লং ড্রাইভে গেলে কি হয়? স্পিড সেম থাকে না, 25 কি 30 সেম স্পিড, বেশি স্পিড বাড়ানো বা কমানো যাবে না। তো একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে, তো এইখানে এইভাবেই লিখতে হবে, ঠিক এইভাবেই লিখতে হবে। গতিবেগ স্থির রেখে, গতিবেগ স্থির রেখে কি লিখবো? গতিবেগ, গতিবেগ স্থির রেখে, গতিবেগ স্থির থাকলে, গতিবেগ স্থির থাকলে সময় ও দূরত্বের মধ্যে, সময় ও দূরত্বের মধ্যে, সময় ও দূরত্বের মধ্যে ড্যাশ সম্পর্ক। তোরা এবার আমাকে বলবি কি সম্পর্ক? ছোটবেলা থেকে এই ঐকিক নিয়ম করছিস। তাহলে কি বললাম? যদি গতিবেগ স্থির থাকে, যত সময় বাড়বে দূরত্ব তত বাড়বে, তাই জন্য এটা হবে সরল সম্পর্ক। কি সম্পর্ক? সরল সম্পর্ক। আর সরল সম্পর্ক মানে কি? সরল ভেদে আছে। ঠিক আছে, তাহলে গতিবেগ স্থির থাকলে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক, সুতরাং এটা কিসে রয়েছে? সরল ভেদে রয়েছে। ঠিক আছে, তো চলো সরল সম্পর্ক, তাহলে সরল সম্পর্ক মানেই সরল ভেদে আছে। এবার এখানে একটা জিনিস করতে হবে, ধরে নিতে হবে, ধরি সময়, ধরি সময় সমান সমান এ, আর দূরত্ব সমান সমান, দূরত্ব সমান সমান বি। ঠিক আছে, এবার অনেকে বলবি এ বি কেন ধরবো দাদা? চল, তোদের কথা শুনে নিয়েছি, এ বি ধরবো না, তোদের কথা শুনেছি আমি, এ বি ধরবো না। তাহলে ধরি, কত ধরবো? এক্স ওয়াই ধর, এক্স ওয়াই ধরলাম। কারোর কোনো সমস্যা আছে? কারোর কোনো সমস্যা আছে? ধরি সময় এক্স, দূরত্ব ওয়াই। তাহলে এখানে লিখে দে, সময়ের পাশে লিখে দে এক্স, আর দূরত্বের পাশে লিখে দে ওয়াই। আচ্ছা, সরল সম্পর্ক আছে মানে কি? সরল ভেদে আছে। তো সরল ভেদের কেমন ফাংশনটা কেমন আমরা জানি তো? সরল ভেদটা কিরকম দেখতে হয়? এক্স ভ্যারিয়েশন ওয়াই, এক্স ভ্যারিয়েশন ওয়াই। ঠিক আছে, এবার এই ভ্যারিয়েশন যখন তুলবো, এটা আলফার মতো দেখতে হয়ে যাচ্ছে, তো এক্স ভ্যারিয়েশন, ভ্যারিয়েশন যখন তুলবো ইকুয়াল টু কে ইন্টু ওয়াই হয়। বল তোরা বুঝতে পারলি কিনা? ভ্যারিয়েশন তুললে আমি কি বলেছিলাম? ইকুয়াল টু কে বসাতে হয়, তাই বসিয়েছি। এবার আমার কাজ হচ্ছে এই পাশে কিন্তু অবশ্যই এই কথাটা লিখবি, কেন অনেক স্কুলে এটার জন্য নাম্বার কেটে নেয়, কে নট ইকুয়াল টু 0, আর এটাই হচ্ছে 1 নং সমীকরণ। ঠিক আছে, এবার এরকম ভাবে লিখবো, যখন, যখন এরকম ভাবেই লিখবি আমি যেভাবে বলছি, যখন এক্স ইকুয়াল টু, এক্স মানে কি তোরা নিজে বল? সময়, তাই তো? এক্স ইকুয়াল টু 25, এক্স ইকুয়াল টু 25, কমা ওয়াই ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু 25, ওয়াই ইকুয়াল টু হচ্ছে 14। তখন, তখন, তখন কি করব? এই যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা বসাবো। তখন, তখন বলে লিখে এখানে লিখবি, তখন, এটা হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে, চল। তখন এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, তাহলে এক্স এর জায়গায় কত বসবে? এক্স এর জায়গায় 25 বসা, ইকুয়াল টু কে যেমন আছে রাখ, ওয়াই এর মান কত হবে? 14, 14 যেমন আছে রেখে দে, তাহলে কোনো সমস্যা নেই, হয়ে গেল। এবার আমরা একটা কাজ করি, আচ্ছা এখানে বা দিয়ে দিবি,
এবার যেটা করব, বা দিলি, এদিকে তাকা, 25 যেমন আছে থাকুক, এদিকে 14টা গুণ আছে, এ পাশে এলে কি হবে, ভাগ হয়ে যাবে, মানে বাই হয়ে যাবে, ইকুয়াল টু কে। তাহলে সুতরাং কে ইকুয়াল টু কত হবে, 25/14। বল এই জায়গাটা বুঝতে পারলি কিনা? ভ্যারিয়েশন উঠলে ইকুয়াল টু কে দেবো, এক্স এর মান 25, ওয়াই এর মান 14, দু জায়গায় এক্স ইকুয়াল টু 25, ওয়াই ইকুয়াল টু 14 হলে তখন, যখন এক্স ইকুয়াল টু 25, ওয়াই ইকুয়াল টু 14, তখন এক্স ইকুয়াল টু এই যে সমীকরণটা আছে সেরকম লিখলাম, এক্স এর জায়গায় 25, ওয়াই এর জায়গায় 14 বসালাম, কে এর মান তো জানি না, কে এর মানটা বেরিয়ে এলো, বুঝতে পারলাম, কে এর মানটা বেরিয়ে এলো। এবার করব আবার, এরপর এই পার্টটা অবধি করে নিয়েছিস, এই পার্টটা অবধি করে নিয়েছিস, এরপরে চলে আসবো, লিখবো আবার, লিখবো আবার, আবার যখন x ইকুয়াল টু, আবার যখন x ইকুয়াল টু 300 এবং k ইকুয়াল টু, কে এর মানটা কিন্তু এবার বেরিয়ে গেছে, k ইকুয়াল টু 25/14, একবার লেখাটা ভালো করে লিখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নে, 25/14। আবার যখন x ইকুয়াল টু 300, k ইকুয়াল টু 25/14, তখন 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। বলো এত অবধি কারো কোনো সমস্যা? আশা করি কারো কোনো সমস্যা নেই। তারপর লিখবো এক্স ভ্যারিয়েশন 1 নং সমীকরণ কিরম ছিল দেখে নাও, 1 নং সমীকরণ কিরম ছিল, এই যে 1 নং সমীকরণ এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। তাহলে 1 নং সমীকরণটা লিখি আগে, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। তাহলে এক্স এর মান কত, 300 আছে, তাহলে এক্স এর মান 300 বসিয়ে দিই, ইকুয়াল টু কে যেমন আছে রেখে, না ইকুয়াল টু কে এর মানও তো জানি আমরা, কে এর মান কত 25/14, তাহলে 25/14 বসিয়ে দিই। ওয়াই এর মান কি আমরা জানি দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে ওয়াই এর মানটা জানি না, তাহলে ওয়াই এর মান ওয়াই রেখে দিই, হয়ে গেল। বা আছে, বা দিয়ে দিই, বা দিলাম, ভালো করে শুনবি এবার, এই যে পার্টটা গুণ আছে এপাশে এলে কি হবে রে বাবু, উল্টে যাবে, দিয়ে গুণ হবে, 14/25 হবে, 14/25 হবে। বল বুঝতে পারলি কিনা? আরে বাবা ওয়াই এর সাথে 25/14 গুণ ছিল, এপাশে এলে তো উল্টে যাবে, ঠিক আছে। এবার 5 দিয়ে কাটাকুটি করে, এটা ছোট করে কাটাকুটি করতেই পারতিস তোরা, কিন্তু এটা কিন্তু ছোট করে তোরা কাটাকুটি করতেই পারতিস, তাও আমি দেখে নে, এদিকে দেখা, 5 5 25, বড় করেও কাটাকুটি করতে পারিস, আমি ছোট করে দেখাচ্ছি, 5 5 25, 5 6 30, 0, 5 12 60, তাহলে ওয়াই ইকুয়াল টু কত, 14 ইন্টু 12, ওয়াই ইকুয়াল টু কত, 14 ইন্টু 12। তাহলে চলো ওয়াই এর মান কত দাঁড়ালো, ওয়াই এর মান দাঁড়ালো 14 ইন্টু 12, তাই তো, 14 ইন্টু 12 গুণ করো, 4 দুগুণে 8, 2 একে 2, 4 একে 4, 1 একে 1, 8 6 1, 168, 168। একবার দেখে নিই, 25 মিনিটে 14 কিলোমিটার যায়, ঠিক আছে, আর এখানে আছে 300 মিনিট, ঠিক আছে, তাহলে কত কিলো যাচ্ছে, 128। কাটাকুটি ঠিকঠাক আছে, একবার দেখে নাও, এটা কিন্তু উল্টে যাবে, 25 দিয়ে 5 5 25, 5 6 30, 0, 5 দিয়ে 5 12 60, 12 ইন্টু 14, 4 দুগুণে 2 একে 2, 1 1 4 4 1, হ্যাঁ 168 কিমি যাবে, তাহলে 168 কিমি। তারপর উত্তর তোমরা অবশ্যই লিখে নেবে, উত্তরটা তোমরা লিখে নেবে, কতটা পথ যাবে, 168 কিমি পথ যাবে। বলে এত অবধি কোনো সমস্যা আছে কিনা? তাহলে আরেকবার দেখে নাও, এখান থেকে পুরোটা রিক্যাপ করে দিচ্ছি, 25 মিনিটে 14 কিমি পথ যায়, 5 ঘন্টা বলেছে, তাকে 60 দিয়ে গুণ করে 300 মিনিট করলাম, 300 মিনিটে কতটা যাবে, গতিবেগ স্থির, এই কথাটা বলেছে, যদি বলেছে সুতরাং গতিবেগ স্থির থাকলে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক, ঠিক আছে, মানে সরল ভেদ, এখানে সম্পর্ক বলতে তোমরা কিন্তু এখানে সরল ভেদ লিখবে, ঠিক আছে, সরল ভেদ লিখবে। তারপর ধরি সময় ইকুয়াল টু এক্স, দূরত্ব ইকুয়াল টু ওয়াই, এক্স ভ্যারিয়েশন ওয়াই, এক্স ইকুয়াল টু ভ্যারিয়েশন উঠলে কি হয়, ভ্যারিয়েশন উঠলে এক্স ইকুয়াল মানে ইকুয়াল টু কে হয়, আরেকবার বলে দিচ্ছি, এক্স ভ্যারিয়েশন ওয়াই হলে এক্স, ভ্যারিয়েশন উঠলে ইকুয়াল টু কে হয়, সেটা লিখলাম ওয়াই, ব্যাস, দিয়ে যখন এক্স ইকুয়াল টু 25, ওয়াই ইকুয়াল টু 14, তখন কে এর মানটা বার করলাম, আবার আবার আমরা কি করলাম, কে এর মানটা বসালাম, আর সাথে আরেকটা যে মান বলে দিয়েছিল 300 মিনিটে কতটা পথ যাবে সেটা বসালাম, তাহলে ওয়াই মানে দূরত্বটা বার করলাম, এত কিমি, তাহলে এটাই হয়ে গেল উত্তর। বলো কারো কোথাও সমস্যা? ঐকিক নিয়মেই করে নিতে পারতাম, কিন্তু একটা বদমাশি করেছে, কি বদমাশি করেছে ওরা, এই যে কথাটা লিখে দিয়েছে, ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি, মানে ভেদের মাধ্যমে আমাকে অঙ্কটা সলভ করতে হয়, বুঝতে পারলাম। চলে আসবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলেছে ভালো করে শুনবো, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম, প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল, তাহলে কি লিখবো, এক পাশে কি লিখবো, ছাত্র সংখ্যা বা শিশু সংখ্যা,
ডান দিকে লিখবো সন্দেশের পরিমাণ, ঠিক আছে। আচ্ছা আমাদের কোন দুটো ইনফরমেশন, যে দুটো ইনফরমেশন দিয়ে দেবে সেটা লেফট সাইডে লিখবো, যে দুটো ইনফরমেশন দিয়ে দেবে সেটা লেফট সাইডে লিখবো, যেটা একটা ইনফরমেশন দিয়ে দেবে এবং একটা বার করতে বলবে সেটা রাইট সাইডে বসাবো। বলো বোঝাতে পারলাম কিনা? তাহলে সেটাই করি। আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম, প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেলো। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তাহলে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত? চলো অঙ্ক করি। আচ্ছা এবার যে কেন এটা ভেদ তত্ত্ব, এই যে দেখো কেন ভেদের অঙ্ক করবো, এই যে কথাটা লিখেছে ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। অঙ্কের মধ্যে তোমাদের এই ইনফরমেশনটা দিয়ে দেবে, ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। বুঝতে পারলাম? তো চলো নেক্সট অঙ্কে আসা যাক। তাহলে বাদিকে লিখবো শিশু সংখ্যা, কি লিখবো? শিশু সংখ্যা, শিশু সংখ্যা ব্র্যাকেটে লিখবো জন, শিশু সংখ্যা ব্র্যাকেটে লিখবো জন। আর ডান দিকে লিখবো সন্দেশের সংখ্যা, সন্দেশের সংখ্যা না, সন্দেশের পরিমাণ লেখো, সন্দেশের পরিমাণ ব্র্যাকেটে লেখো টি, সন্দেশের পরিমাণ ব্র্যাকেটে লেখো টি। তাহলে কি হবে ভালো করে দেখো, তোমার 24 জন ছিল, 24 জন ছিল শিশু ছিল, 5টা করে সন্দেশ পেত। এখন কজন কমে গেছে? 4 জন কমে গেছে না 6 জন কমেছে? দেখো তো 4 জন কম হতো, এই যে 4 জন কম হতো লেখা আছে, তাহলে লিখবো 4 জন কম হলে, 1 সেকেন্ড, হ্যাঁ 4 জন যদি কম হতো তাহলে 4 কি লেস করে দিতাম, 24 থেকে 4 লেস করলে 20 জন, মানে 24 জন স্টুডেন্ট। ধরো তোমার আমার কাছে 24 জন স্টুডেন্ট পড়ে, 10 মিনিট পর খাওয়াতে এসছি, 5টা করে সন্দেশ দিচ্ছি, কিন্তু যেদিন খাওয়াতে এসছি সেদিন 4 জন আসেনি, 4 জন স্টুডেন্ট আসেনি, তো তাদের তো বিয়োগ হয়ে যাবে, আর সন্দেশ তো আনা হয়ে গেছে, সন্দেশ তো আনা হয়ে গেছে। যদি 24 জন আসতো, আমি আইডিয়া করেছি 24 জনের জন্য 5টা করে সন্দেশ এনেছি, হট করে 4 জন কামাই করে দিচ্ছে সেদিন, তাহলে 4 জন পাবে না, কিন্তু সন্দেশ তো আনা হয়ে গেছে, তখন কি হবে, কতগুলো করে সন্দেশ পাবে সেটাই দেখো। তাহলে লিখলাম, কোশ্চেন চিহ্ন দিলাম। এবার এখানে কি লিখবো, যদি, আচ্ছা এবার তোরা বল এটা সরল ভেদ না ব্যস্ত ভেদ। ধর 24 জন ছাত্রের জন্য 5টা করে সন্দেশ আছে, হঠাৎ করে 4 জন আসেনি, কমে গেছে, শিশু সংখ্যা কমে গেছে, সন্দেশ তো বাড়বে, বেশি তো পাবে, তাই তো। ধর 2 জনের জন্য 10টা লেবু আনা হয়েছে, 5টা করে, একজন আসেনি, তাহলে একজনই 10টা পাবে। তাহলে যখন একটা কমছে মানে শিশু সংখ্যা কমছে, তখন কি হচ্ছে, সন্দেশের পরিমাণ বাড়ছে, তাহলে এটাই হলো ব্যস্ত সম্পর্ক। তাহলে কি লিখবো, ব্যস্ত ভেদের সম্পর্ক। তাহলে লিখবো শিশু সংখ্যা, শিশু সংখ্যা ও সন্দেশের পরিমাণের মধ্যে ব্যস্ত ভেদ, সন্দেশের পরিমাণের মধ্যে ব্যস্ত ভেদের সম্পর্ক, পরিমাণের মধ্যে ব্যস্ত ভেদের সম্পর্ক, ব্যস্ত ভেদের সম্পর্ক, ব্যস্ত ভেদের সম্পর্ক। কথাটা লিখে নিলে, আরেকবার বলে দিচ্ছি, শিশু সংখ্যা ও সন্দেশের পরিমাণের মধ্যে ব্যস্ত ভেদের সম্পর্ক হয়ে গেল। এবার ব্যস্ত ভেদের সম্পর্ক, এবার আমি যেটা বলেছিলাম ধরে নেব, ধরি কি ধরে নেব, ধরি শিশু সংখ্যা ধরে নেব শিশু সংখ্যা ইকুয়াল টু এ, শিশু সংখ্যা এ, সন্দেশের পরিমাণ, সন্দেশের পরিমাণ কি হবে, সন্দেশের পরিমাণ বি। তাহলে কি লিখলাম, শিশু সংখ্যা এ, সন্দেশের পরিমাণ বি, এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক, তাহলে ব্যস্ত সম্পর্ক কি হবে, এ ভ্যারিয়েশন 1/b, এটাই তো ব্যস্ত সম্পর্কের ফর্মুলা হয়, তাই তো। তাহলে চলি, এ ভ্যারিয়েশন 1/b ব্যস্ত সম্পর্ক। এবার এই ভ্যারিয়েশন উঠলে কি হবে, ইকুয়াল টু কে ইন্টু 1/b, আর এখানে কি লিখবো, এখানে লিখবো কে নট ইকুয়াল টু 0 বা কে অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা কিন্তু লিখে নিতে হবে, ঠিক আছে। এত অবধি কোনো কনসেপ্ট, কোনো অসুবিধা না। এবার আমরা চলে আসবো, কথাটা লিখবো, যখন শিশু সংখ্যা 24, সন্দেশের পরিমাণ 5, যখন শিশু সংখ্যা বলে লিখবো কেন, আমরা তো শর্ট করে নিয়েছি, যখন x ইকুয়াল টু 24, y ইকুয়াল টু 5, তাই তো লেখা আছে, একবার দেখে নাও, এই দেখো x ইকুয়াল টু 24, y ইকুয়াল টু 5, এখানে পাশে লিখে নেবে কিন্তু। আচ্ছা এ বি ধরেছিলাম না, দেখো আমি শিশু সংখ্যা এ বি ধরেছিলাম, তাহলে এখানে এ লিখবো আর এখানে আমি লিখবো বি, অসুবিধা হয় না, এক্স আর এ বির মধ্যে কোনো সম্পর্ক নেই, কারণ দুটোই চলরাশি, তাহলে লিখবো বি। তাহলে লিখবো এ ইকুয়াল টু 24, বি ইকুয়াল টু 5, এ ইকুয়াল টু 24, বি ইকুয়াল টু 5 হলে বলে কমা দিয়ে দেবো, হলে তখন এবার ফর্মুলা লিখবো, কি লিখবো, 1 নং সমীকরণ কি ছিল, 1 নং সমীকরণ, এই জায়গায় 1 নং সমীকরণ বলে লিখে নাও,
সেই সমীকরণটা ধরে ধরেই করবো। a ইকুয়াল টু কে ইন্টু ওয়ান বাই বি, a ইকুয়াল টু কে ইন্টু ওয়ান বাই বি। এবার মান বসাই, চলো মান বসাই। তাহলে এর মান কত 24, কে আমরা জানি না, কে রেখে দেবো, বি এর মান কত 5। তাহলে হচ্ছে এবার কি করবো দেখো, 24 ইন্টু কে এর সাথে 1 গুণ করলে কে বাই 5, এর নিচে কিছু নেই মানে 1, কে এর সাথে 1 গুণ করলে কে, 25 4 100, 25 4 5 4 না 25 4 100 না 120 হবে। দেখো 5 4 20, হাতে 2 5 10 11 12 120, 120। তাহলে কে এর মান কত দাঁড়ালো, কে এর মান দাঁড়ালো 120। বলো এত অব্দি কে বুঝতে পারোনি? কিছুই নেই, সিম্পল জিনিস ছিল, একবার দেখে নাও। 24 জন 5টা সন্দেশ, 4 জন কম এলে 20 জন হতো। শিশু সংখ্যা ও সন্দেশের পরিমাণের মধ্যে ব্যস্ত সম্পর্ক, ধরি শিশু সংখ্যা এ হলে সন্দেশের পরিমাণ বি, সন্দেশের পরিমাণ বি, আর এদের মধ্যে যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে এ ভ্যারিয়েশন 1 বাই বি, আর ভ্যারিয়েশন উঠলে ইকুয়াল টু কে আসে। এই যে কথাটা বারবার বলছি, ভ্যারিয়েশন আসলে ইকুয়াল টু কে আসে, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর এই কথাটা অবশ্যই লিখবো, না হলে কিন্তু নাম্বার কাটবে। কে নট ইকুয়াল টু 0 এই কথাটা না বললে কিন্তু নাম্বার কাটবে। তাহলে এ ইকুয়াল টু 24, বি ইকুয়াল টু 5 হলে ইকুয়াল টু কে বেরোলো। ঠিক আছে, এবার লিখবো আবার, কি লিখবো আবার, আবার 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 হচ্ছে তোমার কি লিখবো, এ ইকুয়াল টু 20 কমা কে ইকুয়াল টু 120 হলে 1 নং সমীকরণ থেকে পাই, 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 1 নং সমীকরণ থেকে পাই। তাহলে 1 নং সমীকরণটা লিখি। 1 নং সমীকরণ কি আছে, এ ভ্যারিয়েশন 1 বাই বি, সরি 1 নং সমীকরণ কিন্তু তা নেই, দেখো বার করে নিয়েছিলাম। এ ইকুয়াল টু কে ইন্টু 1 বাই বি, এ ইকুয়াল টু কে ইন্টু 1 বাই বি। বলে এত অব্দি কোনো সমস্যা? এবার মানগুলো বসাই, ঝটপট ঝটপট মানগুলো বসাই। এর মান কত 20, 20 বসিয়ে দিয়েছি। কে এর মান কত, কে এর মান দেখো 120, তাহলে 120 বসিয়ে দেবো, ইন্টু 1 বাই বি বসিয়ে দিলাম। তাহলে 20 ইন্টু 120 বাই বি, নিচে কিছু নেই মানে 1, তাহলে বি এর সাথে 20 গুণ করলে 20 বি ইকুয়াল টু 1 এর সাথে 20 গুণ করলে 120, তাহলে বি ইকুয়াল টু কত হবে 120 বাই 20, তাহলে 20 6 120 হয়। তাহলে সুতরাং বি ইকুয়াল টু 6। তাহলে কটা করে সন্দেশ পাবে, 6টি। তাহলে যারা আসেনি তাদের হয়ে গেছে লস, আর যারা এসেছে তাদের হয়েছে লাভ। মানে 4 জন স্টুডেন্ট যারা আসতে পারেনি দশমীর খাওয়ানোর দিন তাদের লস হয়ে গেছে, আর যারা এসেছে তারা 6টা করে পেয়ে গেছে, মানে তাদের আনন্দেই আনন্দ। বুঝতে পারলাম? তাহলে দেখে নাও একবার ভালো করে, এ ইকুয়াল টু 20, কে ইকুয়াল টু 120 হলে 1 নং সমীকরণ থেকে পাই বলে করে নেবে। দেখো লেখা যেমন হোক, লেখা তোমরা নিজেদের মতো চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নেই এক্ষেত্রে। বুঝতে পারলাম? তাহলে আমি কি করলাম, এখান দিয়ে দুটো সাম তোমাদের করিয়ে দিলাম, 1এরটা আর 2এরটা। তাহলে আমি ভালোবেসে 3এরটা এইচডব্লিউ দিয়ে দিই, কারণ পুরো সেম টু সেম একই অঙ্ক রয়েছে। দেখো একটা পুকুর কাটতে 50 জনের 18 দিন সময় লাগে, 50 জনের 18 দিন লাগে, পুকুরটি 15 দিনে কাটতে হলে কতজন লোক অতিরিক্ত লাগবে ভেদতত্ত্ব অনুযায়ী প্রয়োগ করো। মানে 18 জন লোকের, এটা ধরো লোক সংখ্যা, ঠিক আছে, একটুখানি এগিয়ে দিচ্ছি, এটা ধরো লোক সংখ্যা, ঠিক আছে, লোক সংখ্যা এটা হচ্ছে 18 জন, লোক সংখ্যা 18 জন, আর দিন সংখ্যা কত, লোক সংখ্যা 18 জন না, সরি দিন সংখ্যা 18 দিন, আচ্ছা দিন সংখ্যাটা মাদিকে থাকবে, দিন সংখ্যা আর লোক সংখ্যা। তাহলে দিন সংখ্যা কত 18 দিন, 18 দিনে 50 জন লোক লাগে, কাজটা এখন তাড়াতাড়ি সারতে হবে, 15 দিনে করতে হবে। 15 দিনে করতে গেলে কতদিন সময় লাগবে, মানে কতজন লাগবে, ধরো 18 দিনে 50 জন লাগবে। একটা উদাহরণ দিই, ধরো ওই যে তোমাদের সবার প্রিয় আরিয়ানদা, ধরো আরিয়ানদার বিয়ে 18 দিন বাকি, তো 18 দিনে বিয়েটা সব সরঞ্জাম করতে হবে, আয়োজন করতে হবে, তো 50 দিন লাগবে বলছে। হঠাৎ করে আরিয়ানদার মনে হলো না আমি 18 দিন সময় নেবো না, আমি 15 দিনে বিয়ে করব, রেগে গেছে, আমি না স্যার আমি এখন 15 দিনে বিয়ে করবো, সোমনাথ স্যারের উপর রেগে গেছে, তো বলছে আমাকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। এখন কত করে দিচ্ছে 18 দিনের জায়গায়, এখন আরিয়ানদা 15 দিনের মধ্যে বিয়ে করবে, ফিক্সড করে নিয়েছে যে আমার 15 দিনে বিয়ে করতে হবে। তো 18 দিনে যদি বিয়ে করতো তখন 50 জন লোক সমস্ত কাজ করতো, কিন্তু এখন যেহেতু 15 দিনে করছে, দিন কমে গেছে, লোক কি সেম থাকবে না বাড়বে, অবশ্যই লোক বাড়বে। তো তাহলে কি যখন দিন কমলো লোক বাড়লো, মানে এটার মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত ভেদের সম্পর্ক। ব্যাস এটুকুই বলে দিলাম, বাদ বাকি পার্টটা তোমাদের জন্য এইচডব্লিউ রেখে দিলাম, বাদ বাকি পার্টটা তোমাদের জন্য এইচডব্লিউ রাখলাম। বলতে পারলাম? অটোমেটিক তোমরা পেরে যাবে, কিচ্ছু না। এখানে যদি ধরো দিন সংখ্যাকে যদি এ ধরো আর লোক সংখ্যাকে যদি বি ধরো, তাহলে ফর্মুলা হবে এ ভ্যারিয়েশন 1 বাই বি, এই তো ফর্মুলা, ব্যাস
যেভাবে এতগুলো অঙ্ক করলাম সেভাবে করে নেবে, বুঝতে পারলাম। চলো নেক্সট অঙ্কে আসা যাক। নেক্সট অঙ্কে আসা যাক, দারুণ অঙ্ক। আমাকে অনেকে কমেন্ট করেছিল আমার লাইভ ক্লাসে, বলো ইউটিউবে, আগের দিনও আমাকে অনেকে কমেন্ট করেছিল, দাদা আপনি শুধু পাটিগণিত টাইপের বা পরিমিতি টাইপের অঙ্ক করাচ্ছেন, লেখা টাইপের অঙ্ক করাচ্ছেন, একটু বীজগণিত কেন অঙ্ক করাচ্ছেন না? তো আমি বীজগণিত নিয়ে চলে এসেছি। ভেদ কিন্তু একটা বীজগণিতেরই পার্ট। মাথায় রাখবে এই চ্যাপ্টার থেকে একটা 3 মার্কসের কোশ্চেন এবং 2-3 মার্কসের কিছু শর্ট কোশ্চেন কিন্তু অবশ্যই মাধ্যমিকে আসতে চলেছে, ঠিক আছে? তো চলো নেক্সট অঙ্কে আসা যাক। নেক্সট অঙ্ক কি বলেছে ভালো করে শুনবো। বলেছে ওয়াই ও এক্স, এইখানে লাইনটা পড়বে, ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। এটুকুখানি পড়ি। কি বললাম? ওয়াই এক্স এর বর্গমূল। এবার যারা বর্গমূল বোঝে না তাদের আর বাড়ি যাও, অঙ্ক ক্লাস 10-এর করো না বাবু। বর্গমূল মানে রুটের মধ্যে কোনো সংখ্যা থাকলে তাকে বর্গমূল বলে। আর সরল ভেদে আছে মানে কি লিখবো আমরা? ভ্যারিয়েশন লিখবো। তাহলে কি লিখবো? ওয়াই ভ্যারিয়েশন রুট এক্স। তাহলে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, বুঝতে পেরেছি? এবার চলে আসবো, ভ্যারিয়েশন উঠলে কি হবে? ইকুয়াল টু কে হবে, রুট এক্স যেমন আছে আছে, আর পাশে এখানে কি লিখে নেবো? কে নট ইকুয়াল টু 0। কারোর কোথাও সমস্যা? আচ্ছা, এখানে বা দিয়ে নেবো, বা দিয়ে নিয়েছি। এবার লিখবো, এবার এখানে ভালো করে দেখো, এই লাইন অবধি আমাদের অঙ্ক শেষ। এবার বলেছে ওয়াই ইকুয়াল টু 9 যখন এক্স ইকুয়াল টু 9, মানে যখন বলেছে এখানে লাইন ভালো করে বুঝবে, লাইনটা বুঝবে। কি বলেছে? যদি y ইকুয়াল টু 9, y ইকুয়াল টু 9 কমা x ইকুয়াল টু 9, x ইকুয়াল টু 9, ঠিক আছে? যদি y ইকুয়াল টু 9, x ইকুয়াল টু 9 হয় তখন, যদি y ইকুয়াল টু 9 আর x ইকুয়াল টু 9 হয়, যদি y ইকুয়াল টু 9 এবং x ইকুয়াল টু 9 হয় তখন কি হবে? তখন কি হবে দেখো, এই যে সমীকরণটা করেছি না, এই 1 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণে মানগুলো বসাবো। দেখো তাহলে 1 নং সমীকরণে মানটা বসাই, তাহলে মানটা বসাই। তাহলে কি লিখবো? y ইকুয়াল টু কে ইন্টু রুট আন্ডার এক্স। এবার y এর জায়গায় কত বসবে? y এর জায়গায় 9 বসবে, কে যেমন আছে রেখে দেবো, রুট এক্স এর জায়গাও 9 বসবে। বলে এত অব্দি কারোর বুঝতে অসুবিধা আছে কিনা? এত অব্দি কারোর বুঝতে অসুবিধা আছে কিনা? আরে বাবা, y ইকুয়াল টু 9, x ইকুয়াল টু 9 হয় তখন y ইকুয়াল টু, এই যে 1 নং সমীকরণ, y ইকুয়াল টু কে ইন্টু রুট এক্স, y এর জায়গায় 9 বসালাম, কে এর মতো বসলো, রুট এক্স এর জায়গায় 9টা বসে গেল, ঠিক আছে? এবার আমি এখানে চলে আসি, এদিকে দেখাও ভালো করে থাকবে। এই যে রুট 9 থেকে আমরা কি পেয়ে যাব? 9 যেমন আছে 9 যেমন আছে রেখে দিলাম, 9 যেমন আছে রেখে দিলাম, কে যেমন আছে রেখে দিলাম। আচ্ছা, রুট 9 মানে কি? 3 বেরিয়ে আসবে, 3 তিরিকে 9, সেখান থেকে একটা 3 বেরিয়ে আসবে, রুটের ভেতর 9 আছে মানে একটা 3 বাইরে আসবে। এবার অনেকে বলছে এটাও বুঝি না, রুট 9 ইকুয়াল টু কি হবে? 3 গুণ 3, সেখান থেকে একটা 3 বাইরে আসবে। এই যে জিনিসটা বানানো হয়েছে, রুট 9 থেকে 3 বাইরে এসছে, বুঝতে পারলাম? পুরো ভেঙে ভেঙে দেখিয়ে দিলাম, যারা একদম বোঝে না তাদের জন্য করিয়ে দিলাম, হয়েছে? এবার একটা জিনিস ভাবো, এটা এর সাথে গুণে আছে, এপাশে এলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে কি হবে? 9/3, মানে 3 তিরিকে 9, তাহলে সুতরাং কে ইকুয়াল টু 3, সুতরাং কে ইকুয়াল টু 3। তাহলে কে এর মান কত? 3 বেরোলো। এবার আবার কি বলেছে? এতটুকু পার্ট পড়ে ফেললাম, এবং y ইকুয়াল টু 9 যখন x ইকুয়াল টু 9। এবার বলেছে x এর মান নির্ণয় করি যখন y 6। এবার x এর মান নির্ণয় করতে বলেছে, x এর কি করতে বলেছে? মানটা নির্ণয় করতে বলেছে যখন y ইকুয়াল টু কি বলেছে? যখন y ইকুয়াল টু 6, আর কে এর মানটাও আমরা পেয়ে গেছি, কে ইকুয়াল টু 3। যখন, তাহলে কি লিখে নেবো? যখন y ইকুয়াল টু 6, কে ইকুয়াল টু 3, কমা দিয়ে x ইকুয়াল টু বলে কোশ্চেন চিহ্ন দিয়ে দিতে পারো, বা লিখতে পারো x এর মান হবে বা x এর মান হলো বলে করতে পারো, ঠিক আছে? এত অবধি হলো। দিয়ে 1 নং সমীকরণ থেকে লিখবো, 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। একদম লিখে লিখে করবে, কারণ 3 নম্বর তোমাকে কিন্তু এমনি এমনি দেবে না, লিখে করবে। 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কোনটা আছে? 1 নং সমীকরণ কোনটা? 1 নং সমীকরণ এই যে এটা, y ইকুয়াল টু কে ইন্টু রুট আন্ডার এক্স, এটাই হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে এবার এই মানটাকে এখানে বসাই। y এর মান কত? y এর মান 6 বলে দিয়েছে, তাহলে লিখি, বা y এর মান 6 ইকুয়াল টু কে এর মান কত? 3 লিখে দিলাম, ইন্টু রুট এক্স যেমন আছে থেকে যাবে, কারণ আমরা x এর মান জানি না কি হবে, x এর মান জানি না কি হবে। এবার এদিকে দেখো ভালো করে দেখো, 3টা গুণ আছে, পাশে এসে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 6/3 ইকুয়াল টু রুট এক্স থাকবে, তাই তো? এবার এখান দিয়ে 3 দুগুণে কত? 6 হয়। এবার এদিক থেকে স্কোয়ার উঠলে, রুট উঠলে এদিকে গিয়ে স্কোয়ার হবে, মানে ধরো
এদিকে দেখো একটা লাইন বাড়াবো, ধরো এদিকে রুট এক্স আছে আর ওদিকে 2টাকে নিয়ে গেলাম, মানে উল্টো, মানে এইটাকে এইখানে নিয়ে এলাম, এটাকে ওইদিকে নিয়ে গেলাম। এবার অনেকে বললো সাইন চেঞ্জ হবে না। আরে বলদা, এই দিকের সাইডের পুরোটাকে এই পাশে আর এই দিকের সাইডে ওই পাশে পুরোটাকে যদি একেবারে সাইড চেঞ্জ করা হয় তখন কোনো সাইনের চেঞ্জ হয় না, ঠিক আছে? এবার যেটা করব ভালো করে দেখ, বা লিখবো এক্স লিখবো, বা লিখবো এক্স লিখবো, লেখার পর এই রুটটা যখন এদিক থেকে উঠে ওদিকে যাবে তখন স্কোয়ার হয়ে যাবে। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু 4, এটাই অ্যান্সার। কারা কোন জায়গাটা বুঝিস নি আরেকবার ভালো করে দেখে নে। বারবার বলছি, ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, এই ভ্যারিয়েশন উঠলে ইকুয়াল টু কে হয়, রুট এক্স যেমন আছে থাকলো আর পাশে লিখে দেবো কে নট ইকুয়াল টু 0। এবার ওয়াই এর মান 9, এক্স এর মান, ওয়াই এর মান 9, এক্স এর মান 9 হয় যখন, তখন এই 1 নং সমীকরণের মধ্যে বসাবো মানগুলো, দিয়ে কে এর মানটাকে বের করে আনবো, কে এর মানটাকে বের করে আনবো। তো কে এর মান যেই বেরিয়ে যাবে, কে এর মান যেই বেরিয়ে যাবে, ওয়াই এর মান দেখ বলে দিচ্ছে 6, এই যে এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই ইকুয়াল টু 6, তাহলে ওয়াই ইকুয়াল টু 6, কে ইকুয়াল টু কত 3 যেটা বার করেছি, তাহলে এক্স এর মান কত হবে, তাহলে লিখবো 1 নং সমীকরণে বসিয়ে পাই বলে এবার সব মান বসাবো বার করে। এখানে যে জিনিস দুটো অসুবিধা হবে, এটা 3টা গুণ আছে, পাশে যে বাই হলো দিয়ে কাটাকুটি হলো 2 হলো, এবার 2টাকে পাশে নিয়ে এলাম, রুট এক্সটাকে পাশে নিয়ে এলাম, এদিক থেকে রুট উঠলে ওদিকে স্কোয়ার যায়। ভালো করে শোন, এইদিকে ধর স্কোয়ার আছে আর এদিকে ধর বাঁ দিকে স্কোয়ার আছে, এদিক থেকে স্কোয়ার উঠলে এদিকে রুট যায়, আবার এদিকে রুট আছে, এদিকে রুট স্কোয়ার উঠলে এদিকে গিয়ে স্কোয়ার উঠলে রুট আসে, রুট উঠলে স্কোয়ার আসে, সিম্পল কনসেপ্ট। বাঁ দিক থেকে স্কোয়ার উঠলে ডান দিকে রুট হয়, বাঁ দিক থেকে রুট উঠলে ডান দিকে গিয়ে স্কোয়ার হয়, সিম্পল কনসেপ্ট। এইগুলো তোমাদের একদম বেসিক কনসেপ্ট, তোমরা সবাই জানো। তো অঙ্কটা বলো বুঝতে পেরেছো কিনা, কারোর কোথাও অসুবিধা, কারোর কোথাও অসুবিধা? কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। চলো নেক্সট অঙ্কে আসা যাক। তাহলে ভেদ কি ভয় লাগছে, ভেদকে কি ভয় লাগছে, কার ভেদকে ভয় লাগছে, এখনো কার ভাই ভেদকে ভয় লাগছে কি জানি বাবা, ঠিক আছে? কাটাকুটি গুলো একটু কিন্তু ভালো করে দেখে নিও। চলো নেক্সট অঙ্কে আসা যাক। এখনো যারা ভেদকে ভয় পাচ্ছে তাহলে বাবু চাপে আছো, একদম ধরে ধরে ভেঙে ভেঙে করাচ্ছি। 2 নম্বর অঙ্কে আসা যাক। কি বলছে, এক্স ও ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে লিখি এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে। দেন কি বলেছে, দেন বলেছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। কে আছে, এক্স দেখ কমা দিয়েছে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে তাই করি, তাহলে লিখবো এক্স ভ্যারিয়েশন 1/z, ঠিক আছে? এবার এই দুটোকে যদি আমি একসাথে করতে চাই তাহলে দেখ কি হবে, লেফট সাইডে ভ্যারিয়েশনের বাঁ দিকে দুটোতেই এক্স আছে, তাহলে আমি এক্স লিখতেই পারি, শুধু ভ্যারিয়েশন দিলাম, দিয়ে ডান দিকে দুটো আলাদা আছে, একটা আছে ওয়াই একটা আছে 1/z। এবার দুটোকে আমি ইনটু আকারে লিখবো, ওয়াই ইনটু 1/z। তাহলে আমি কি লিখতে পারি, এক্স ভ্যারিয়েশন y/z। বল কারো কোনো সমস্যা? এবার এখান থেকে আমি কি লিখতে পারি, ভ্যারিয়েশন উঠে ইকুয়াল টু কে ইনটু y/z, বাস এটাই তো 1 নং সমীকরণ, ঠিক আছে? দাঁড়া, এখানে কিন্তু এভাবে লিখলে হবে না, বারবার বলেছিলাম এখানে কিন্তু একটা জিনিস লিখতে, কে নট ইকুয়াল টু 0, আর এটাই কিন্তু 1 নং সমীকরণ। বল এবার কে বুঝতে পারিস নি, এটা ছিল, এটা তোকে আমাকে বলে দিয়েছিল যে এইটা এরকম, এটা বলে দিয়েছিল যে এইটা প্রথম লাইনে বলেছিল এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে, এক্স ওয়াই এর সাথে ব্যস্ত, জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে। ভালো করে শুন, এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে, এক্স জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে। এই দুটো মানকে, দুটো পার্টকে একসাথে মার্চ করলাম, মার্চ করে দিয়ে আমরা যেটা পেলাম এই যে সমীকরণ, আর এই সমীকরণ ধরেই আমরা অঙ্ক এগোবো, এই সমীকরণটা ধরেই আমরা অঙ্কে এগোবো। তাহলে বুঝতে পারলাম? তো চলো এবার দেখি অঙ্কে কি বলেছে আর কি বলেছে। এই এত অব্দি আমাদের পড়া হয়ে গেছে, এই ভেদে আছে এত অব্দি আমাদের পড়া হয়ে গেছে। নেক্সট পার্টে এগোবো। y equal to 4, z equal to 5, x equal to 3, y equal to 4, z equal to 5, x equal to 3, এটা লিখবো y4 z5 x3। তাহলে লিখি y4 z5 আর x3, তাই আছে দেখ, x3 z5 y4। তাহলে লিখে দিয়েছি, এই সব কটা লিখে দিয়েছি, এই মানগুলো আমাদের অঙ্কে বলে দিয়েছে, এই মানগুলো অঙ্কে বলে দিয়েছে, z equal to 5, z equal to 5। তাহলে এই মানগুলো যদি বলে দেয়, যখন এরকম ভাবে লিখে নেবে, যখন y equal to 4, z equal to 5, x equal to 3, তখন কি করব, জাস্ট আমরা এবার এই সমীকরণটাকে তুলে আনবো, 1 নং সমীকরণটাকে তুলে আনবো, 1 নং সমীকরণটাকে তুলে আনবো। 1 নং সমীকরণটা কি আছে, x equal to, এই যে সমীকরণটা দেখে নাও, এই যে x equal to, সমীকরণটা ভালো করে দেখে দেখে টুকবে কিন্তু, x equal to k into y/z, y/z হলো। এবার x এর মান আমরা জানি, হ্যাঁ x এর মান জানি 3 বসিয়ে দেবো,
কে এর মান জানি, জানি না। ওয়াই এর মান জানি, ওয়াই এর মান 4 জানি, বসিয়ে দেবো। জেড এর মান জানি 5 জানি, বসিয়ে দেবো। দেখো যেগুলোর মান জানি সেগুলো বসিয়ে দিলাম। ঠিক আছে, পরের লাইনে চলে আসবো। এদিকে দেখো এটার সাথে গুণ আছে, এপাশে এলে কি হয়ে যাবে, উল্টে যাবে। মানে কি, গুণ আছে ওপাশে গিয়ে উল্টে যাবে, মানে ভাগ হয়ে যাবে। তাহলে 5/4 হবে। 5/4 ইকুয়াল টু কে যেমন ছিল রেখে দিলাম, বা কে ইকুয়াল টু কত হবে, 5 3 15/4, 15/4। তাহলে বুঝতে পারলাম, তাহলে কত হবে, 15/4। তাহলে লিখবো সুতরাং কে ইকুয়াল টু 15/4। এত অব্দি বুঝতে পারলাম। তাহলে এটা কি ছিল, এক্স ওয়াই এর সাথে সরল ভেদে ছিল, এক্স ওয়াই এর সাথে জেড এর সাথে ব্যস্ত ভেদে ছিল। দুটোকে একসাথে মার্চ করে আমরা কি করলাম, এই যে সমীকরণটা তৈরি করলাম, এই সমীকরণটা থেকে মানটা কে এর মানটা বসিয়ে নিলাম। এবার আবার লিখবো, আবার পরের পার্টটা পড়বো, আবার করার আগে পরের পার্টটা পড়বো। পরের পার্টটা কি বলেছে, পরের পার্টটা বলেছে কি, যদি আবার y ইকুয়াল টু 16 z ইকুয়াল টু 30 হয়, তাহলে x এর মান হিসাব করি। তাহলে y ইকুয়াল টু 60 আর z ইকুয়াল টু 30, y ইকুয়াল টু 60, y ইকুয়াল টু 16 আর z ইকুয়াল টু 30। আবার y ইকুয়াল টু 16 z ইকুয়াল টু 30 হলে তাহলে বুঝতে পারলাম, y ইকুয়াল টু 16 z ইকুয়াল টু 30 মানে 30 হলে তখন কি করতে হবে, এই যে সমীকরণটা যেটা ছিল 1 নং সমীকরণ থেকে পাই, তোমরা এরকম ভাবে লিখে নিও, y ইকুয়াল টু 16 z ইকুয়াল টু 30 হলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ বসিয়ে পাই, 1 নং সমীকরণ বসিয়ে পাই। কিচ্ছু নেই, অঙ্কগুলো একদম বেসিক পার্ট। যারা ভাবছিলে ভেদ হেভি টাফ, তাদেরকে বলছি ক্লাসটা করে দেখো, কোনো কিছু নেই। তাহলে 1 নং সমীকরণ কোনটা, এই যে পার্টটা 1 নং সমীকরণ। তাহলে লিখি x ইকুয়াল টু k ইনটু yz, x ইকুয়াল টু, দাঁড়াও 1 সেকেন্ড, x ইকুয়াল টু k ইনটু 1/z। এত অবধি হলো, 1/z না y/z, y/z। দাঁড়াও একটুখানি দাঁড়িয়ে যাও, আরেকবার বলে দিই। 1 নং সমীকরণ বসিয়ে পাই, এই যে 1 নং সমীকরণ, এই যে 1 নং সমীকরণ, এই 1 নং সমীকরণকে এখানে বসালাম, বসিয়েছি, বসানোর পর মানগুলো বসাই। x এর মান বার করতে বলেছে, রেখে দেবো। k এর মান দেখো বেরিয়েছিল 15/4, তাহলে 15/4 লিখে দাও। আচ্ছা, যে x y এর মান 16 লিখে দিই, z এর মান 30। ঠিক আছে, হয়ে গেল, আর কোনো কিছু নেই। এবার আমরা কাটাকুটি করবো আর গুণ করবো, হয়ে যাবে। 4 দিয়ে 4 4 16 আর 15 দিয়ে 15 দ্বিগুণে 30, 2 দিয়ে 2 দুগুণে 4, তাহলে 2। তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু 2 হবে সঠিক অ্যান্সার। এই ছিল অঙ্ক। কি ছিল, হাতি ঘোড়া কিছুই ছিল না, খালি প্রশ্ন পড়তে হবে। এখানে বারবার বলবো, এখানে কিন্তু প্রশ্নটা কি জানতে চাইছে সেটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, বুঝতে পারলাম? তাহলে একবার অঙ্কটা ভালো করে দেখে নাও, কারোর কোথাও অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, এই যে কে এর মান কিন্তু 15/4 এটা বসিয়েছি, ওয়াই এর মান আমাদের অঙ্কে বলে দিচ্ছিল 16, আর এক্স এর মান বার করতে বলেছে, দিয়ে কাটাকুটি করেছে, অঙ্ক শেষ। বুঝতে পেরেছি? চলো নেক্সট অঙ্কে আসা যাক। নেক্সট অঙ্ক আগের এতে আছে। তাহলে আমাদের 1 2 কমপ্লিট, এবার 3-এ আসবো। এবার 3-এর অঙ্কটা সবাইকে বলবো, যদি মনে হয় 3-এর অঙ্কটা পড়ে তোমরা নিজেরা পারবে তো নিজেরা করো, সবার প্রথম নিজেরা করো, ভিডিও এখানে বন্ধ করে আগে নিজেরা করো, করার পর তোমরা ভিডিওটা দেখে উত্তরটা মিলিয়ে নাও। আর যদি কোথাও আটকায় তো ভিডিওতে দেখে ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আর এই লেখাটা একবার বলে নি, 1 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, এই লেখাটা একবার বলে নি, 1 নং সমীকরণে বসিয়ে পাই। অনেকের লেখাগুলো একটু বুঝতে অসুবিধা হয়, তাদের জন্য একবার রিপিট করে দিলাম। ঠিক আছে, তো এই অঙ্কটা এবার আমি যেটা বললাম, ভিডিও পজ করো, অঙ্ক করো। বারবার বলবো কিন্তু একটা কথা শোনো, যদি নিজেরা না অঙ্ক করো, যতই আমি ভালো করে করাই, কোনো মানে কোনো লাভ বা বেনিফিট হবে না, বুঝতে পারলাম? তো ভেদের অঙ্ক কি খুব টাফ লাগছে? তোমরা নিজেরা বলো তো, খুব টাফ লাগছে ভেদের অঙ্ক? তোমরা তো বলছিলে ভেদ নিয়ে নাকি কোনো মানে বিশাল কিছু ব্যাপার আছে। ঠিক আছে, তো চলো চলে আসি 3 নম্বর। কি বলছে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে, এক্স কি আছে, ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ঠিক সেম আগের অঙ্ক, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে, আর এক্স জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ঠিক আছে, থাকলো। তারপরে কি জানতে চেয়েছে, y ইকুয়াল টু 5 z ইকুয়াল টু 9 x ইকুয়াল টু 1/6, y ইকুয়াল টু 5 z ইকুয়াল টু 9, y ইকুয়াল টু 5 z ইকুয়াল টু 9 আর x ইকুয়াল টু 1/5 না 1/6, এই যে
y ইকুয়াল টু 5, z ইকুয়াল টু 9, x ইকুয়াল টু 1/6 হলে, ঠিক আছে। তো সবার প্রথম এই যে দুটো সমীকরণ বার করলাম, এই যে এইটা আর এইটাকে মার্জ করব, মার্জ করলে কি হবে, x ভ্যারিয়েশন, এই দুটোকে যদি গুণ করি তাহলে y/z হচ্ছিল, তারপরে x ভ্যারিয়েশন উঠলে ইকুয়াল টু ইনটু k, ইকুয়াল টু k ভ্যারিয়েশন উঠলে ইকুয়াল টু k, y/z যেমন ছিল রেখে দিলাম, পাশে k নট ইকুয়াল টু 0 দেবো। এই কথা লেখা না লিখলে অঙ্ক বলেছিলাম ভুল হয়ে যাবে। এটা 1 নং সমীকরণ হয়ে গেছে। এবার এই 1 নং সমীকরণে মানগুলো বসাবো। চলো লেখালেখিগুলো আর আমি বলবো না, লেখালেখিগুলো আমি অনেকবার বলে দিয়েছি, এবার নিজেরা পড়বে। k ইন্টু 1/z, তাহলে x এর মান কত আছে 1/6, k এর মান আমরা জানি না, y এর মান কত আছে, y এর মান 5 আছে, y এর মান 5 আছে, আর z এর মান কত আছে, z এর মান 9 আছে, হয়ে গেল। এবার এখান দিয়ে যেটা করবো ভালো করে শোনো, কেটা যেমন আছে থাকুক, ওপাশে কেটা যেমন আছে 1/6 যেমন আছে থাকুক, এইটা দেখো ভালো করে শোনো, এই জায়গাটা আরেকবার বলে দিই ভালো করে, 1/6 যেমন আছে রেখে দিলাম, রেখে দিয়েছি, কেটা যেমন ওপাশে পড়ে আছে থাকুক, এটা ইনটু আছে এপাশে এলে ভাগ হয়ে উল্টে যাবে, 9/5 হয়ে যাবে। তাহলে কাটাকুটি করি, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে কত হলো 3/10, 3/10, তাহলে k ইকুয়াল টু 3/10, তাহলে সুতরাং k ইকুয়াল টু লিখে দাও, উল্টে দাও 3/10, 30 3/10 হয়ে গেল। এবার পরের ক্ষেত্রে কি বলেছে দেখি, পরের ক্ষেত্রে লিখবো আবার, ঠিক আছে। আচ্ছা তোমাদের শোনো, এই যে পার্টটা, এই যে জিনিসটা করলে, এই জিনিসটা, এই যে মানগুলো বসালে না, এই যে মানগুলো বসালে, এই মানগুলো কিন্তু তোমরা এইখানটা লিখে নিও, এই যে এই জায়গাটা লিখে নিও, তারপরে তোমরা করো। আমি জাস্ট অঙ্কটা করানোর জন্য মানটা ওখানে লিখেছিলাম, তোমরা কিন্তু এই মানটা এই স্টেপটার পর করো, এই যে স্টেপটা আছে এই স্টেপটার পর এসে গিয়ে মানটা লেখো, ঠিক আছে। আবার দেখি কি মান দিয়েছে, আবার কি মান দিয়েছে দেখি, বলেছে y জেদের মধ্যে সম্পর্ক নির্ণয় করা হয়ে গেছে, y ইকুয়াল টু 6 এবং z ইকুয়াল টু 1/5, y ইকুয়াল টু 6, z ইকুয়াল টু 1/5, y ইকুয়াল টু 6, z ইকুয়াল টু 1/5, একবার দেখে নি আরেকবার, দেখো y ইকুয়াল টু 6, z ইকুয়াল টু 1/5, তাহলে x এর মান বার করো, y ইকুয়াল টু 6, z ইকুয়াল টু 1/5 হলে x এর মান নির্ণয় করো। তাহলে চলো লেখালেখি তোমাদের বলে দিয়েছি, আমি আর বলবো না, এবার আমি চলো শুরু করি। 1 নং সমীকরণ কোথায়, এই যে 1 নং সমীকরণ, তাহলে কি আছে 1 নং সমীকরণ দেখে নাও, দেখেছো 1 নং সমীকরণ, এই যে 1 নং সমীকরণ, x ইকুয়াল টু k ইন্টু y/z, তাহলে লিখি x ইকুয়াল টু k ইন্টু 1/z, তাহলে এবার x এর মান আমাদের বার করতে হবে, রেখে দিই x টাকে বা দিয়ে, তাহলে k এর মান আমরা জানি, এই যে 3/10 বার করেছিলাম, 3/10 বার করেছিলাম, তাহলে 3/10 বসিয়ে দেবো, y এর মান কত বলেছে, y এর মান 6 বলেছে, z এর মান 1/5 বলেছে। এবার এখান থেকে একটা কাজ করো তোমরা, 3/10 যেমন আছে রাখো, ইনটু ওপরে 6 যেমন আছে রেখে দাও, ওপরে 6 যেমন আছে রেখে দাও, ইনটু এই যে এটা হচ্ছে বাই, ঠিক আছে, এই বাইটাকে যখন ইনটু করবো পরেরটা উল্টে যায়, তাহলে 5/1 হয়ে যাবে, নিচে 1 থাকাও যা না থাকাও তাই, তাহলে শুধু 5 লেখো, শুধু 5 লেখো, কারণ অনেকে বুঝতে পারবে না তাদের জন্য 1 লিখে দিই, কোনো চাপ নেই, হয়ে গেল। এবার কাটাকুটি করি, দিই কাটাকুটি যাচ্ছে, দেখো 5 দিয়ে 5 দুগুণে 10, 2 দিয়ে 6, 3 দুগুণে 6, তাহলে 3 তিরিকে 9, তাহলে x এর মান কত হবে 9 হবে, x এর মান হবে 9, ঠিক আছে। বলো এত অবধি কারোর কোথাও সমস্যা আছে কিনা, তাহলে কি বলেছিল, x y এর সাথে সরল সম্পর্ক, যে x z এর সাথে ব্যস্ত সম্পর্ক, দুটো মার্চ করে এই যে সমীকরণটা এনেছি, এই যে সমীকরণের পার্টটা এনেছি, এই সমীকরণটার মধ্যে এবার জাস্ট কি করব, মানগুলো বসাবো, কোন মানগুলো, এই যে এই মানগুলো কিন্তু আমি বারবার বলছি এই জায়গাটা লিখবে, দরকার হলে এইখানটা করো, আমি এখানে বলেই দিচ্ছি, তোমাদের আবার সব গন্ডগোল করে দেবে, তখন বলবে y ইকুয়াল টু 5, z ইকুয়াল টু 9, আর x ইকুয়াল টু 1/6 হলে, 1/6 হলে, ঠিক আছে। লেখাগুলো কিন্তু আমি আর বলবো না, লেখাগুলো তোমরা নিজেরা করো, ঠিক আছে, মুছে দিলাম, চলো কমপ্লিট করে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখবো, এর থেকে বেশি আর অঙ্ক করাবো না, ছোট্টর মধ্যে অল্প টাইমের মধ্যে অনেকগুলো স্বামী করালাম, এবং বেসিক কনসেপ্ট যারা একদম ভেদ সম্পর্কে ভয় পাচ্ছিলে তাদের আশা করি আর কোনো ভয় রইল না, ঠিক আছে, বুঝতে পারলে। তো একবার দেখে নাও, আজকে কিন্তু অনেকগুলো সাম করিয়ে দিয়েছি এবং কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা অনেকে বলছে লাস্ট অঙ্কটা একবার দেখবে, অনেকে বলছে লাস্ট অঙ্কটা একবার দেখবে, দাঁড়াও লাস্ট অঙ্কটা কোথায় গেল, নাও দেখো লাস্ট অঙ্কটা একবার দেখে নাও,
ওই কাটাকুটির জায়গাটা অনেকে বুঝতে পারছে না, দেখতে পাচ্ছে না, দেখে না। এখানে কিন্তু এক্স এর মানটা বার করতে বলেছিল, ঠিক আছে? এক্স এর মান কত সেটাই তোমাকে জানতে চেয়েছিল। বলো ক্লাস কেমন লাগলো, বোঝাতে পেরেছি? আজকে আমি আরিয়ানদাকে বলবো যে কমেন্ট সেকশনটা খোলা রাখতে, তোমরা যে যত ইচ্ছে কমেন্ট করো, আর আমি দেখতে চাই যে কার কেমন লাগলো আজকের ক্লাস। বলেছিলাম না আজকে ধোঁয়া উড়িয়ে রেখে দেবো, আজকে ধোঁয়া উড়িয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? বলেছিলাম আজকের ভিডিও যদি না ভালো লাগে আমি আর ভিডিও দেবো না। তো আমি দেখতে চাই যারা অনেস্ট এখানে পড়াশোনা করতে এসছো, যাদের সত্যি সত্যি দরকার, তারা যদি ক্লাসটা করার পর যদি ভালো না লেগে থাকে, তাহলে আমি আবারও বলবো, হ্যাঁ যদি বুঝতে না পারো দ্বিতীয়বার দেখো, দ্বিতীয়বার ভিডিওটাকে দেখো, তারপরেও যদি না বুঝতে পারো, না ভালো লাগে ভিডিওটা, তোমরা বলো আমি আর কোনোদিন ক্লাস করাতে আসবো না সোমস ক্লাসরুমে, এটাই আমার লাস্ট ক্লাস। আমি বলেছিলাম, চ্যালেঞ্জ নিয়েছিলাম, হ্যাঁ অবশ্যই আজকে লাইভে থাকার কথা ছিল, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো থাকতে পারিনি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? তো আশা করি এগুলো দেখা হয়ে গেছে। চলে আসি আমরা প্রথম পেজে। এটা ছিল একদম পার্ট 1। আমি ভেদদাকেও যেমন অংশীদারি কারবারটা ছোট ছোট পার্টে ভেঙে দিয়েছিলাম, যেমন আমি গোলকটাকে ছোট ছোট পার্টে ভেঙে দিয়েছিলাম, যার ফলে গোলক আর অংশীদারি কারবারে যারা সিরিয়াস ক্লাস করেছে, আমি 3-4 জনের নাম এখন নেব না, পরের দিন আগে তাদের কমেন্ট দেখবো যে তাদের কেমন লেগেছে, দেন আমি তাদের নাম নেব। তো 4-5 জন আছে যাদের কাছে কোনো অঙ্কই আর কোনো সামান্য কোনো ব্যাপার হয়ে গেছে, এত ভালো করে তারা প্র্যাকটিস করেছে, বুঝতে পারলাম? তো চলো, অনেক কথাই হলো, কেমন লাগলো তোমরা অবশ্যই রিভিউ দেবে। আর যাদের হয়তো হাতে কষ্ট আছে যে আমরা লিখতে পারছি না, তাদের জন্য আমি একটা ব্যবস্থা এনেছি। যদি তোমাদের 100-র মধ্যে 25% ভালো লাগে তাহলে একটা স্টার দেবে, যদি 50% ভালো লাগে 2টো স্টার দেবে, যদি তোমাদের 75% ভালো লাগে তাহলে 3টে স্টার দেবে, যদি 100% না ভালো লাগে এবং 90% মতো ভালো লাগে তাহলে 4টে স্টার দেবে, এবং যদি 100% লাগে এবং আমার ভিডিও তোমাদের আরো দরকার চাই, আমাকে যদি তোমাদের ভিডিওতে দেখতে চাও বা আমার কাছ থেকে যদি আরো ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই 5টা স্টার দেবে। তোমাদের বক্তব্য লেখার পর, তোমাদের যে কমেন্ট সেই লেখার পর অবশ্যই স্টারগুলো দেখবো এবং আমি রিভিউ চেক করব, দেন আমি নেক্সট ভিডিও আসবো, নাহলে আমি আর ভিডিও নিয়ে আসবো না, কথা দিলাম, ঠিক আছে? তো চলো বন্ধু, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা। আর যারা এখনো চ্যানেলটাকে লাইক করোনি, সাবস্ক্রাইব করোনি, আর যারা এখনো পর্যন্ত এই ভিডিওগুলোকে শেয়ার করছো না, অবশ্যই শেয়ার করে দাও। আর আমাদের সোমস ক্লাসরুম অ্যাপে চলে যাও, সেখানে দেখবে অভি স্যারের ছবি এবং সোমনাথ স্যারের ছবি দিয়ে একটা গণিতের ক্লাস 10-এর একটা কোর্স লঞ্চ করা আছে, খুব সামান্য অর্থে 499 কি 599 এরকম দাম আছে, সারা বছরের কোর্স ওখানে করানো হয়। তো তারা প্লিজ গিয়ে পারচেস করে নাও। আর যদি তোমাদের মনে হয় যে এখনো আমাদের উপর বিশ্বস্ত আসেনি বা এখনো আমাদের ক্লাসকে বুঝতে সময় লাগবে, এখনো সময় নাও, বাট কোর্সের দাম বেড়ে গেলে কিন্তু তখন আর কিছু করা যাবে না, এখন অনেক লো প্রাইসে রেখেছি আমাদের কোর্স প্রাইস, ঠিক আছে? চলো, অনেক কথা হলো, অনেক দেখা হলো, দেখা হবে নেক্সট কোনো ক্লাসের সাথে। আজকের মতো বিদায় বন্ধু, চলো টাটা। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর যেভাবে তোমাদের কমেন্ট করতে বলেছিলাম, যেভাবে তোমাদের স্টার দিতে বলেছিলাম সেটাও ভুলবে না। চলো টাটা।